সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1478তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই মোহাম্মদ হাসান আলীর জীবনের কলিজা কাঁপানো চরম সতর্কতামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কালো চেহারার কারণে স্বামী হয়ে গেলেন বাবা। আমাদের এই সমাজে একটা কথা প্রচলিত আছে যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। আর কালো চেহারার কারণে এই জাতের মেয়ে এতটাই ভালো হয়ে গেল যে তার স্বামীকে তার এখন বাবা বলে ডাকতে হচ্ছে। এই গল্পটা ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান হাসান আলী এবং তার বউ মালার জীবনে ঘটে যাওয়া এক লোমরহস্যকর ভয়ানক বাস্তব ঘটনা। প্রিয় বন্ধুরা, এই গল্পটা আপনারা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের সঙ্গে, কারণ হাসান আলী এবং তার বউয়ের সঙ্গে যা ঘটেছে তা হয়তো আপনার আশেপাশে কিংবা আপনার সঙ্গেও ঘটতে পারে। এই জন্য গল্পটা শেষ পর্যন্ত শুনে তাদের দুজনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসান আলী, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 3 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ বিভাগীয় শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দালাল। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও আমার বাবা দালালির কাজই করে। আমার বাবা একজন গরু দালাল। বিভিন্ন বড় বড় গরুর হাটে আমার বাবা গরু কেনাবেচা করে। তবে দালালি পেশায় আমার বাবা অতটা এক্সপার্ট নয়। এতটা পারফেক্ট না হওয়ার কারণে বাবা দালালি ব্যবসা করে খুব বেশি একটা লাভবান হতে পারেনি। ছোটবেলা থেকে আমাদের পরিবারে নুন আনতে পান্তা পুরার মতো একটা অবস্থা ছিল। আমি ছোটবেলায় পড়াশোনা করার ওই সুযোগ পাইনি। খুব কম বয়স থেকেই পরিবারের হাল ধরেছি। তখন থেকেই সুখে দুঃখে পরিবারের সঙ্গে মিশে আছি। আমি শুধু নিজের নামটা কোনো রকমে লিখতে পারি। তারপরেও আমি নামাজ কালাম পড়া একটা ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং গ্রামের মানুষের সঙ্গে আমার খুব নিবিড় একটা ভালো সম্পর্ক ছিল। এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটবেলা থেকে আমি একটা কাজ করতাম। আমাদের পাড়ার এখানে একটা হাই স্কুল ছিল। আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ খানিকটা দূরেই একটা হাই স্কুল ছিল। আমি ওই হাই স্কুলের সামনে চানাচুর মুড়ি বিক্রি করতাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ছোটোবেলায় কোপটার ভিতরে চানাচুর মুড়ি এবং পেঁয়াজ কাঁচামরিচ রেখে, যেটাকে এখনকার সময়ে ঝালমুড়ি বলা হয়, এই ধরনের ঝালমুড়ি আমি তখন ওই দোকানের সামনে বিক্রি করতাম, মানে স্কুলের সামনে। এই করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। তো আমার ছোটো বোনদেরকে আমি ঝালমুড়ি আমি এগুলো বিক্রি করে আমার বোনদেরকে পড়াশোনা করাইতাম। মোটামুটি বড় হওয়ার পরে আমার বোনেরা যখন ওই স্কুলে পড়াশোনা করতো, তো তাদের ভাই হিসাবে আমি যে স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করতাম, এইটা মনে হয় আমার বোনদের কাছে কিছুটা লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। যদিও আমার বোনেরা কখনই আমাকে মুখ ফুটে বলে নাই যে ভাইয়া তুমি এখানে ঝালমুড়ি বিক্রি করো না, কিন্তু আমার কাছে খারাপ লাগতো। অনেক মেয়েরাই যখন আসতো আমার কাছে ঝালমুড়ি কেনার জন্য, তারা বলতো এটা অমুকের ভাই। এই জিনিসটা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে এবং একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি আর স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করব না। একটা পর্যায়ে স্কুলের সামনে থেকে আমি তখন এই ঝালমুড়ির দোকানটা উঠিয়ে নিই। এখান থেকে ঝালমুড়ির দোকানটা উঠিয়ে আমি তখন আমাদের যে বড় বাজার ছিল, বাজারের সামনে তখন ঝালমুড়ির দোকানটা দিই। ঝালমুড়ির দোকান দিয়ে বলতে ঝালমুড়ি বিক্রি করি। বাজারে একটা বড় বটগাছ ছিল এবং বটগাছের নিচে প্রতি হাটে আমি সকাল থেকে রাত অবধি আপনার ঝালমুড়ি বিক্রি করতাম। আর এছাড়া প্রতিদিন বিকালবেলা আমি ঝালমুড়ি নিয়ে ওই বটগাছের নিচে বসে বসে বিক্রি করতাম। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার ছোট যে বোনগুলো আছে, এগুলোর পড়াশোনা এক পর্যায়ে বন্ধ হয়ে যায় এবং তারাও পারিবারিক অভাব অনটনে জীবন কাটাচ্ছিল। এক পর্যায়ে আমার বোনগুলোর জন্য মোটামুটি বিয়ের ঘর আসাআসি করতে শুরু হয়। আমার বাবা আসলে কোনো সময় পরিবারের জন্য কিছুই করতো না। এমনি দালালি করতো, গরু দালালি করতো, যা 2-1 টাকা ইনকাম করতো, বন্ধুবান্ধবের সাথে জুয়া মুয়া এটা ওইটা খেলে উনি টাকা টুকা নষ্ট করে ফেলতো। ভোং ভাং চলাফেরা ছিল আমার বাবার। পরিবার নিয়ে ওনার 3টা মেয়ে 2টা ছেলে আছে, এসব নিয়ে বাবার কোনো সময় কোনো মাথা ব্যথা ছিল না। আমরা খাইছি কি খাই নাই, আমরা আছি কি নাই, এই নিয়ে আমার বাবার কোনো টেনশন নাই। উনি ওনার মতো করেই গরু দালালি করে 2 টাকা ইনকাম করবে, বিড়ি টানবে, রাতের বেলা জুয়ার আসরে বসবে, এই নিয়ে তার জীবন বেশ স্বাচ্ছন্দ্যভাবেই কাটাবে।
যাই হোক, আমরা তখন খুব কষ্ট করেই কাটাচ্ছিলাম এবং একটা পর্যায়ে আমি ওই বাজারের মসজিদের ওখানে নামাজ পড়তে যাইতাম। মানে বাজারে যে মসজিদটা ছিল ওই মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো নামাজ পড়তাম এবং মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, ওই ছোটোখাটো ইমাম উনি ছিলেন আর কি, মসজিদটা অনেক ছোট ছিল। ওই ইমামের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। আমি সবসময় যাইতাম, গেলে নামাজ কালাম পড়তাম বা ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক। এই হতে হতে একদিন ইমাম সাহেবের সঙ্গে আমার কথা হইলো যে এই ঘটনা, আমার বোনগুলারে বিয়ে দিতে পারতেছি না, আমার 3টা বোন আছে, এখন বোনগুলোও মোটামুটি ভালো কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারি না। তো আমি জানি না হঠাৎ করে ইমাম সাহেবের আমার প্রতি কী মায়া লেগে গেল। আমার প্রতি মায়া লেগে ইমাম সাহেব বললো যে তোমার বোনগুলারে আমি একদিন দেখতে যাব। তো হঠাৎ করে উনি কেন এরকম সিদ্ধান্ত নিল, কেনই বা আমার বোনকে দেখবে, এটা আমি জানি না। পরে আমি একদিন ওনাকে আমার বাড়িতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তিনি আমার 3 বোনকেই দেখে আমার সবচেয়ে বড় যে বোনটা, মানে ইমিডিয়েট আমার ছোট যেটা, ওইটাকে উনি পছন্দ করে আমাকে বলে যে এইটাকে আমি আমার ছেলেকে বিয়ে করাবো। তো আমি আসলে মানে ভাবতেও পারিনি যে উনি এরকম একটা ভালো প্রস্তাব দিবেন আমাকে। পরে আমি বললাম, হুজুর আপনি আমাদের পারিবারিক অবস্থা সম্বন্ধে তো জানেন। উনি বলে, আমি তোমার বোনকে বউ বানিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, তোমার বোন আমার বাড়িতে থাকবে, সুতরাং তোমার পরিবেশ আমার জানার প্রয়োজন নেই। এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি সামনের দিকে কথা বাড়াইতে পারি। আমি বললাম, হুজুর এইটা তো আমার জন্য আকাশের চাঁদ পাওয়ার মতো অবস্থা, যেখানে আমার বোনকে আমি একটা অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার পাইলেও আমি বিয়ে দিয়ে দিব, সেখানে আপনি একজন সম্মানিত মানুষ, আপনার ছেলের কাছে আমার বোনকে আমি বিয়ে দিতে পারি, এইটা তো আমার কাছে এর থেকেও বড় কিছু হতে পারে না। উনি বলল, ঠিক আছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি এই নিয়ে আর কথা বাড়াবো না, আমি আমার ছেলের সঙ্গে কথা বলি। ওনার ছেলে ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট আছে এলাকাতে, ওরকমই জানলাম। পরে হুজুর তার ছেলের সঙ্গে কথাবার্তা বললো এবং হুজুরের ছেলেও হুজুরের কথা মতোই চলে। তো হুজুরের ছেলে তখন আমার বোনকে দেখতে আসছে এবং দেখার পর তাদের পছন্দ হয়েছে এবং সেখান থেকে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুব ছোটোখাটো কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমার বোনকে তখন আমরা ওই হুজুরের ছেলের কাছে বিয়ে দিয়ে দিই। যাই হোক, আমার বোনের বিয়ে হয়ে যায় এবং আমার বোনও আলহামদুলিল্লাহ তার স্বামীর বাড়িতে চলে যায়। স্বামীর বাড়িতে আমার বোন বেশ যে খারাপ ছিল তা নয়, অনেকটা ভালোই ছিল। দিনকালগুলো স্বামীর সঙ্গে ভালোই কাটাচ্ছিল এবং আমার দুলাভাইও মানুষ হিসাবে খুবই ভালো ছিল। তো এই করতে করতে আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা দোকান যদি দিতে পারতাম, মানে অনেক দিন ধরে বাজারে ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সাও ওভাবে নাই, আবার ছোট আরও 2টা বোন রয়েছে, আবার একদম ছোট যে বাড়িটা ওরে আবার পড়াশোনা করাই, ওর পড়াশোনার একটা খরচ আছে। তো এরকম করতে করতে একদিন আমার বোন জামাই আসছিল, মানে আমার বড় বোন জামাই, হুজুরের ছেলে আর কি, ওদের বাজারে আসার পরে আমারে বলে যে ভাই আপনি এখানে দাঁড়ায় ঝালমুড়ি বিক্রি করেন, এটা তো আপনি বহু বছর ধরেই করতেছেন, এতে তো কোনো লাভ লোকসান কোনো কিছুই হয় না। আমার একটা পরিচিত লোক আছে এবং আমাদের এলাকাতে আমার একটা প্রস্তাব আসছে, মানে একটা ঘটকের মাধ্যমে একটা প্রস্তাব আসছে এবং আপনি যদি প্রস্তাবটা মানেন তাহলে আপনার দিনটা পাল্টে যাবে। আমি আপনার বোনের সঙ্গেও কথা বলেছিলাম, কিন্তু আপনার বোন আমাকে বললো যে না ভাইয়াকে আমি এরকম কথা বলতে পারবো না, যদি বলার হয় তাহলে তুমি গিয়ে বলো, কারণ ভাইয়া তোমার কথার মূল্যায়ন করবে। তো ভাই আমি আপনার কাছে আসছি, এখন আপনাকে বলবো, দেখেন আপনি এই কথাটা রাখতে পারবেন কিনা। তো যেহেতু আমার ছোটো বোন আমি বললাম আপনি নির্দ্বিধায় আমাকে বলে ফেলেন, কোনো সমস্যা নাই, কী কথা। পরে তিনি বলল তাদের এলাকার এক ঘটক ওনাকে জানাইলো যে একটা মেয়ে আছে তাদের এলাকাতে, মেয়েটা দেখতে শুনতে খুবই মানে কালো চেহারা আর কি, দেখতে কালো, মানে চেহারা সুন্দর না, তবে ওই মেয়েটার জন্য একটা ভালো পাত্র খুঁজতেছে। যদি একটা ভালো পাত্র পাওয়া যায় এবং ওই ছেলেটা যদি নামাজ কালামই হয়, নামাজ কালাম পরে, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি ছেলেটা ভালো থাকে, তাহলে মেয়ের বাবা এই ছেলের কাছে ওনার মেয়েকে বিয়ে দেবে এবং ছেলেকে ব্যবসা বাণিজ্য ধরাই দিবে এবং চাইলে ছেলেকে বিদেশেও নিয়ে যাবে। আমি তখন বললাম, তার মানে এটা তো হচ্ছে যৌতুক, আমি যৌতুক নিব তারপরে বিয়ে করব? না 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 ভাই, এটা আমি পারবো না, আমি নামাজ কালাম পড়ি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে চলাফেরা করি, এই সময়ে এসে আমি আসলে এভাবে বিয়ে করব না, আমি যৌতুক নিব না। উনি আমাকে বললো যে ভাই আপনি যৌতুক বলতেছেন কেন, এটা সাহায্য ধরে নেন। যে বললাম না, এটা আমার জন্য ঠিক না, আমি এটা করব না, আমি মানে সাফ মানা করে দিই। তা আমার বোন জামাই এরপর আমাকে অনেক বুঝায়, আমার বোন আমারে বুঝায়, মা আমারে বুঝায়, দাদা দাদিরাও বুঝায় এবং আমার যে তালুই আছে আমার বোনের শ্বশুর উনি আমাকে বুঝায়, কিন্তু আমার ভাই ভিতর থেকে এই জিনিসটা আসে না যে আমি মানে এইরকম একটা বিয়ে করব, মানে এটা আমার ভিতর থেকে কোনোভাবে আমি আনতে পারি না। যার কারণে আমি আমার বোনকেও বলেছি, বোন জামাই সবাইকে আমি বলেছি যে না, এটা আমি পারবো না। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল, প্রায় আপনার মাস 2-1 মতো কেটে গেল, 2 মাস কেটে গেছে। এই বিষয় নিয়ে কেউ আর আমার সঙ্গে কোনো কথা বলে না, মানে কারোর সঙ্গে আমার এই বিষয় নিয়ে কোনো কথা হয় না। 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন অপরিচিত একটা লোক আমার দোকানে আসছে, হুজুর টাইপের, মধ্যবয়স্কর থেকে একটু কম হবে এবং মোটামুটি দেখতে শুনতে ভালোই আমার দোকানে আসছে। এসে আমার বলে যে কি নাম, আমি বললাম যে হাসান আলী। তো লোকটার বেশভূষ দেখে যেটা মনে হলো যে তিনি মোটামুটি টাকা পয়সাওয়ালা মানুষ, পোশাক আশাকে বোঝা গেল। তো আমারে বললো যে দাও ঝালমুড়ি খাবো।
তো আমি ঝালমুড়ি বানিয়ে দিলাম, বানিয়ে দেওয়ার পরে উনি ঝালমুড়ি খাচ্ছে। তো লোকটাকে দেখে আমার একটু ডাউট লাগছে, কারণ আমাদের বাজারে তো মোটামুটি আমি সবাইকেই চিনি, এই লোক তো অপরিচিত, উনি কোত্থেকে আসলো। আবার ভাবলাম এমনও হতে পারে যে আমাদের বাজারে হয়তো উনি কারো কোনো বাড়ির মেহমানও হইতে পারে, অন্য বাড়ির মেহমানরা বাজারে যেরকম বাজারে এসে ঘুরে না, এরকমটাও হতে পারে। তো আমি কোনো কিছু বুঝলাম না, ওনার সঙ্গে কথাও বলতেছি, ভালো ভালো কথা বলতেছি। উনি বলে যে কত বছর ধরে করো? আমি বললাম মোটামুটি বহু বছর ধরেই করতেছি। উনি বলে তুমি যে ঝালমুড়ি বানাইছো এটা খুব স্বাদ হয়েছে, তো বৃষ্টি আসলে কি করো আমারে বলে। আমি বলি দেখেন, বৃষ্টি আসলে তো ওই বটগাছের নিচে তো আর ঝালমুড়ি বিক্রি করা যায় না, বৃষ্টি যেদিন হয় ওই দিন আমার ব্যবসা বন্ধ থাকে। তো উনি বলে তো বৃষ্টি যেদিন হয় ওই দিন যদি ব্যবসা বন্ধ থাকে তাহলে যারা ঝালমুড়ি খেতে আসে ওরা কীভাবে খায়? আমি বললাম যে না, তখন তো দোকান বন্ধ থাকে, খাবে কীভাবে? পরে বলে না না, এটা তো হতে পারে না, তোমার ঝালমুড়ি এত স্বাদ এত সুস্বাদু, আমি খাইলাম মনে হয় জিব্বায় লেগে আছে, এইরকম ঝালমুড়ি ধরো আমি কোনো এক বৃষ্টির দিনে খেতে আসলাম, আইসে দেখলাম যে তোমার দোকান বন্ধ, তখন তো আমাকে ফিরে যেতে হবে, আমি তো মাঝে মাঝে আসবো ঝালমুড়ি খাওয়ার জন্য, আর তুমি একটা দোকান দাও। আমি বললাম যে আপনি অপরিচিত মানুষ, হয়তো আমাদের গ্রামের মেহমান বা কুটুম, যাই হোক, দেখেন আমার একটু গরিব মানুষ, আমার এরকম। উনি তখন হঠাৎ করে বলতেছে আমি তোমার একটা দোকান করাই দিব, এই বাজারে কোন দোকানটা পছন্দ হয় বলো, আমি তোমার দোকান করাই দিব। পরে আমি বললাম যে আপনি আমার দোকান করাই দিবেন, আমি তো আপনার ঠিক চিনলাম না, আপনি কে? পরে আমার বল আমার এই চিনা কি তোমার খুব প্রয়োজন? আমি বললাম না, অবশ্যই আপনি আমাকে দোকান দিবেন, আমাকে ব্যবসা বাণিজ্য ধরাই দিতে চাচ্ছেন, এত বড় আমার বাবার দায়িত্ব পালন করবেন, তো তাইলে আপনার সম্বন্ধে আমার জানতে হবে। উনি বলে হ্যাঁ ধরে নাও বাবা। যখন বললো ধরে নাও বাবা, আমি তো ভাই একটু মোটামুটি একটু নড়ে চড়ে বসলাম, কি ব্যাপারে এই লোক আমারে বাবা কেন বলতেছে, যে ধরে নাও বাবা, এই কথার মানে কি? তখন আমি বললাম তখন আমার মাথার মধ্যে আসছে যে না, সত্যি এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে, কোনো না কোনো একটা ঝামেলা আছে, এবং নাইলে উনি তো আমাকে হট করে নিজেকে বাবা বলতেই পারে না। পরে আমি বললাম যে এই যে কথা বলতে বলতে হঠাৎ করে আমাদের এই ইমাম সাহেব তখন বেরিয়ে আসছে, ওই বাজারের যে মসজিদের ইমাম এবং আমার যে তালুই এসে দিয়ে যে ওই লোকের সঙ্গে হ্যান্ডশেক করতেছে, কথা বলতেছে, এবং যে মসজিদের ভিতরে ওই লোকের নিয়ে গেছে। তালুই যাওয়ার সময় আমার বলে যে হাসান একটু মসজিদে আসো, তখন আপনার প্রায় 2টা-2:30টার মতো বাজে এই সময়। তো আমি তখন বেচা কিনি না অতটা নয়, আমি প্লাস্টিক দিয়ে আমার ঝালমুড়ি দোকানটা কোনো রকম ঢেকে আমি তখন এই মসজিদের বারান্দায় গেলাম। যাওয়ার পরে আমার তালুই আমার বলতেছে ওনারে চিনো? আমি বললাম যে না। তো বলো ওনার নাম ওসমান, উনি আমাদের এলাকার লোক, আমাদের গ্রামেই বাড়ি। তো আমি বললাম ও হুজুর আপনাদের গ্রামের বাড়ি? আমি তো আসলে চিন্তা করলাম যে ওনায় তো আমি চিনি না, তো উনি আমাদের গ্রামে আমাদের বাজারে আসছে, সম্ভবত আপনার কাছে আসছে। বলে হ্যাঁ আমার কাছে আসছে। তো উনি তোমার একটা দোকান দিতে চাইলো নাকি, তুমি নাকি দিচ্ছ না? আমি বললাম হুজুর আপনি কি বলেন, আমি তো ওনারে চিনি না, আর উনি দোকান দিতে বললেই কি আমি দিব নাকি? তো আমার হুজুর বলতেছে যে না, লোকটা অনেক ভালো, নামাজ কালাম পড়ে, আর সেও সৌদি আরবে থাকতো, এখনও সৌদি আরবেই আছে, তো তোমার দেখে ভালো লাগছে। আমি বলছিলাম যে আমার গ্রামের একটা ছেলে আছে, ভালো নামাজ কালাম পড়ে এবং দেখতে শুনতে ভালো, আমি বলাতে উনি আসলে মূলত আসছে তোমাকে দেখার জন্য, তো উনি যদি একটা দোকান করে দেয় তা তুমি দোকান করো, সমস্যা কি? এই হুজুর যখন বললো তখন আমি আর কথা বাড়াইলাম না, চুপ হয়ে গেছি। মুহূর্তের মধ্যে ওই লোক তার পকেট থেকে 50,000 টাকা বের করছে। ওই সময়টাতে ভাই 50,000 টাকা কিন্তু মেলা টাকা, বর্তমান সময়ে ধরেন 5 লাখ মতো হবে। এত টাকা কোনোদিন আমি একসঙ্গে আমার চোখে দেখি নাই, যেটা সত্যি কথা, একসঙ্গে এত টাকা আমি কখনোই দেখি নাই। এই টাকা দেখার পরে আমি তো অবাক। আমার টাকাটা হুজুরের হাতে দিল, দিয়া বলতেছে যে টাকাটা ছেলেটারে দাও, এবং দেন দিয়া বলেন যে একটা দোকান দেওয়ার জন্য। আমি টাকা কিনিব, আমার হাত কাঁপতেছে, আমি আর পারতেছি না। তো হুজুরের হাতে টাকাটা দিল এবং হুজুর আমার হাতে টাকাটা দিয়ে আমি টাকাটা নিছি। নেওয়ার পরে এই লোকটা বলে আচ্ছা তাহলে আমি এখন উঠি হুজুর, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। এটা বললে লোকটা তখন চলে গেল। হুজুরও আমারে বলে যে ঠিক আছে হাসান তুমি টাকাটা নিয়ে যাও। আমি বলি হুজুর আমার ভয় লাগতেছে, এত টাকা আমি কিভাবে? বলে যে না তুমি টাকাটা নিয়ে যাও, পরে কথা হবে। তার হুজুরের সঙ্গে আর কথা বলার সুযোগ পাইলাম না। আবার ওই দিন বাজার ছিল, বিকালবেলা বাজার বসছে, তো বাজারে তো ধরুন আমার বেচা কিনা বাজার টাজার শেষ হইতে হইতে মোটামুটি রাত হয়ে যায়। হুজুরও তখন ঘুমিয়ে যায়। এই টাকা নিয়ে আমি তখন গেলাম বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করতেছি, হাইরে খোদা এই অপরিচিত লোক কোত্থেকে আসলো, এত টাকা আমার দিয়ে গেল। না, আমি তখন এই বিষয়টা আমার মার সঙ্গে শেয়ার করলাম। আমার মা মোটামুটি অনেক ভালো বুঝের মানুষ। মা শুনে বলতেছে যে না, এটা তো কোনো নর্মাল কথা না, এতগুলো টাকা যেহেতু দিছে তোরে, তাহলে তার পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, কোনো উদ্দেশ্য ছাড়া তো এত টাকা দিতে পারে না। তখন আমি বললাম যে মা তাহলে কী উদ্দেশ্য, তোমার কাছে কি মনে হয়? আমার মা তখন বলতেছে যে না, আমি কালকে সকালে তোরে নিয়ে হুজুরের কাছে যাব। পরের দিন সকালবেলা ফজরের নামাজ শেষ করে আমার মা আমার নিয়ে হুজুরের কাছে আসছে। তখন হুজুর আপনার বাচ্চা পড়াইতে আছে, এবং ওই সময় তো হুজুরের কাছে আমার বোনকে, হুজুরের ছেলের কাছে আমার বোনকে বিয়ে দিয়েছে, তার হুজুর তো আমার আত্মীয়। আমার মা যে বলতেছে যে বেয়াই আপনি আমার কাছে কথা লুকেন না, কথা আমার কাছে সত্যিটা বলেন, কি হয়েছে, ঘটনা কি? হুজুর তখন কিছু বলে না, হাসতেছে। তখন আমার মা বলে দেখেন হুজুর হাসেন না, আমি জানতে চাই ঘটনা কি।
তো হুজুর তখন বলতেছে যে আপনার ছেলের বিয়ে করাবেন না, বিয়ের বয়স হয়েছে না? আমার আম্মা বলে হ্যাঁ বিয়ে তো আমি করাবই। তা হুজুর বলে বিয়ে করাইবেন তো বিয়ে করান না কেন? এখন আপনার ছেলে ব্যবসা বাণিজ্য ভালো হইলে যদি টাকা পয়সা ইনকাম করতে পারে, ভালো অবস্থানে যায়, যেই লোকে টাকা দিছে সেই লোকে তার মেয়েরে তার কাছে বিয়ে দিবে। তখনই আমি বুঝে গেলাম যে ঘটনা তো ওইটা, তার মানে ওই যেটা আমার বোন জামাই বলছে ঘটনা তাইলে ওইটা, এই সম্ভবত ওই লোকই হবে, তার মেয়েরা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য টাকা দিছে। আমি তখন বললাম যে তাহলে এটা আপনি কী কাজ করলেন, আপনি আমার আগে কেন বললেন না, আমি তো নাইলে টাকাটা নিতাম না। উনি তখন আমার একটা ধমক দেয়, এই বেটা এত ভালো সাজা তো দরকার নাই, তোর থেকেও আমি কম বুঝি নাকি? তখনই আমার একটা ধমক দেওয়া, বললো টাকাটা নিয়ে যা, নিয়ে গিয়ে এখানে একটা দোকান পাট দে, বেশি কথা বলিস না, বিয়ের পর যদি তোরা টাকা দিতে যৌতুক, এটা যৌতুক না, এটা কোনো যৌতুক না। উনি এরকম অনেক লোকজনদেরকে দেয়, সে অনেক দানবান মানুষ, তার টাকা পয়সা আছে। তা আমি বললাম যে তাহলে আমি কিন্তু তার মেয়েরে বিয়ে করবো না। বলে বিয়ে না করলে নাই, তুই দোকান দে। তাই আমি এই কথাবার্তা বলে তখন আমি আমাদের বাজারে একটা দোকানের বিষয়ে কথাবার্তা বললাম, এবং কথাবার্তা বলার পর মোটামুটি এখানে আমি তখন একটা দোকান দাঁড় করাইলাম। দোকান দিয়েছি, দোকান দেওয়ার পর আমার মা সবসময় বলতেছে যে না না না, এটা ঠিক না, ওই লোকটা ভালো এবং ওনার মেয়েরে তুই বিয়ে করতে পারিস। আমিও গোপনে গিয়ে মেয়েরে দেখে আসছি, মেয়েটা দেখতে একটু কালো আর কি, তবে কালো হইলেও মেয়েটা ভালো আছে, খারাপ না, ভালোই তুই বিয়ে কর। এই তখনই আম্মা ধরে না একরকম জোর জবস্তি করে আমার মা তখন ওই মালারে আমাকে বিয়ে করায়। মেয়েটার নাম ছিল মালা আক্তার। তো আমি তখন এই মালারে বিয়ে করি। ও দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না আর কি, একে খাটো ছিল, তার উপরে কালো ছিল, এবং মানে চেহারাটা একটু অন্যরকমই ছিল। তো যাই হোক, পরে আমি তারে বিয়ে করি। বিয়ে করার পরে ভাই আমার মনে হয় আমার কপালে আসমানের চাঁদ লেগে যায়। ওরে বিয়ে করলাম, ওরে ঘরে আনলাম, এবং আমার এই ছোট্ট আপনার দোকানটা থেকে আমি এই ঝালমুড়ি বিক্রি করতাম। ঝালমুড়ির পাশাপাশি আমি কিছু কসমেটিক আইটেম উঠাই, কিছু মুদির মাল উঠাই, এবং এরকম করতে করতে আমার বাজারে দেখা গেল যে আমার দোকানটা অল্প সময়ের ভিতরে বাজারের যত ব্যবসা বাণিজ্য যারা করতো আর কি, তাদের মাঝে আমার দোকানটা সেরা হয়ে গেল। মানে এবং এই বাজারে হাতে গোনা যেমন মুকবুল মাস্টার, সাহেব আলী, এরকম যারা আছে তাদের সঙ্গে তখন আমাকে পাল্লা দিত যে আমি তাদের সঙ্গে এত বড় মাপের আমি দোকানদার হয়ে গেছি। তখন মোটামুটি আমার ইনকাম অনেক ভালো হইতেছে, এবং পরিবারও পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি ভালো টাকা ইনকাম করতেছি, বাড়ির জন্য টাকা পাঠাইতেছি, আমার মা আমার টাকা নিতেছে, আমার মানে মোটামুটি তখন আমার পুরো পরিবর্তন হয়ে গেছে। ঘর দুয়ার ঠিক করলাম এবং মালাকে বিয়ে করছি, কিন্তু মালার ঘরে ওই সময়তে কোনো সন্তানাদি হয়নি। তো সন্তানাদি হচ্ছে না, তখন হঠাৎ করে ভাই একটা জিনিস আপনাকে বলি, আপনিও অনেক সময় বলেন, আমিও বলি যে পৃথিবীতে মানুষ সব কিছুর গরম সহ্য করতে পারলেও টাকার গরমটা সহ্য করতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি যে ছেলে কোনোদিনও একটা চকলেট খাইতাম না, মানে একটা চকলেট আমি কখনো কিনে খাইতাম না। আমার মনে হয় না যে আমার ইনকামের টাকা দিয়ে আমি কখনো একটা চকলেট কিনে খাইছি। কিন্তু যখনই হঠাৎ করে আমার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, আমি মোটামুটি অনেক টাকা একসঙ্গে দেখতে শুরু করলাম, আমি ভাই তখন পুরোই পাল্টে গেলাম। আমি তখন আপনার রীতিমতো সিগারেট খাওয়া শুরু করলাম, এবং আস্তে আস্তে করে আমাদের ওই এলাকাতে আপনার যাত্রার আসরগুলো হইতো। আমি প্রথম থেকে আপনাকে বলি আর কি, যাত্রার আসরগুলো হইতো, এবং যাত্রার আসরের ভিতরে বিভিন্ন ধরনের যাত্রাপালার মেয়েরা আসতো। আমি আমার জীবনে এই প্রথম, মানে বেশি টাকা পয়সা হয়ে যাওয়ার পরে আর কি, এই প্রথম যাত্রাপালার কোনো একটা মেয়ের সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হই। তো এটা আমি যেদিন করছিলাম, এবং আমার টাকা হয়ে যাওয়ার পর আমি নামাজ কালাম আর ওভাবে পড়তাম না। আগে যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়তাম বা সবসময় আল্লাহ বিল্লাহ করতাম, কোরআন তালাওয়াত করতাম, বাট আমি যখন টাকা হয়ে গেল আমি তখন আর এগুলো করি না, বা এগুলো করার সময়ও পাই না। সারাক্ষণই ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা, কোন মালটা কিনবো, কোন মালটা চলবে, কোনটা বাজারে আসতেছে, কোনটা নাই, দোকানে মাল কি স্টক আছে, নতুন মাল কী লাগবে, ক্যাশে কয় টাকা আছে, দোকানে যে কাজ করতেছে তার কী অবস্থা, মানে এগুলো নিয়ে ভাই সারাক্ষণ চিন্তা ভাবনার মধ্যে থাকতাম, নামাজ কালাম মতো একটা পড়তাম না। তা আমার বউ যেহেতু সুন্দর ছিল না, ওই যাত্রাপালার এক মেয়ের সঙ্গে তখন আমার এক ধরনের একটা সম্পর্ক শুরু হয়। বউয়ের সঙ্গে থাকা হইতো, মাঝে মাঝে থাকতাম না, বা সত্যি কথা বলতে ওই যাত্রাপালার মেয়েটারে পাওয়ার পরে আমার বউ মালারে আমার খুব বেশি একটা আর ভালো লাগতো না। এইরকম করেই সময়গুলো সামনের দিকে যাচ্ছে। মালার ঘরেও কোনো সন্তানাদি হয় না। তো সন্তান না হওয়ার কারণে তো আমি ওর প্রতি আমার আরও অগিনে আসতেছে যে একে তো কোনো সন্তানাদি হয় না, দ্বিতীয়ত চেহারাও দেখতে ভালো না, তো সর্বদিক থেকেই তো আমি ডাউনে পড়ে আছি। তা ওরে আমি কি করব। আমি মোটামুটি ওর সঙ্গে আর মিশলাম না, ওর সঙ্গে আর কথাও বললাম না বলে আমি এই যাত্রাপালার মেয়েটার সঙ্গেই তখন আমি আস্তে আস্তে করে এক ধরনের একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম। ওই মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হলাম। তার বিভিন্ন জায়গায় যাত্রার আসর থাকে, আমি মোটামুটি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে তার যাত্রার আসরে চলে যেতাম, তার যাত্রার অনুষ্ঠান দেখতাম, তার পিছনেই ঘুরতাম, এবং এগুলো মোটামুটি একটা পর্যায়ে আমার বউ মালার কানে বিষয়টা চলে যায়। মালা মোটামুটি বিষয়টা তখন বুঝে যায় যে আমি এরকম একটা সম্পর্কের মধ্যে জড়াইছি, এবং মালা তখন তার আব্বাকে সম্ভবত বিদেশে বিষয়টা জানানোর পরে আমার শ্বশুরের সঙ্গে এর আগে কিন্তু আমি এরকমভাবে কথা বলতাম না, অতটা ক্লোজ ছিলাম না।
সবসময় ওনার কাছ থেকে আমি একটু ওই ছটকে ছটকে থাকতাম, দূরে থাকতাম। তো সেই সময়টাতে দেখা গেল যে আমার শ্বশুরের সঙ্গে আমার সবসময় কথা হতো। আমার শ্বশুর আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে যে কী অবস্থা, এবং এরকম করে তখন তিনি আমাকে বলে যে মালা তো এরকম অভিযোগ করতেছে, এইটা তো কতটুকু সত্য আমি জানি না, আমি তো তোমার বিশ্বাস করি, তুমি নামাজ কালামওয়ালা পড়া একটা ছেলে, আমি দেখতাম যে তুমি অনেক ধার্মিক একটা ছেলে, ওই দৃষ্টিকোণ থেকে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিছি, এবং আমি চাইলে আরও ভালো জায়গায়ও দিতে পারতাম, কিন্তু আমি সেখানে না দিয়ে আমি তোমার কাছে দিছি। তো এরপরে আমার মেয়ের সঙ্গে এখন যা হইতেছে তা তো রীতিমতো অন্যায়, তুমি এটা কেন করতেছো? আমি বললাম যে দেখেন আসলে এরকম কিছুই না, ও আপনাকে ভুল বুঝাইতেছে। তো এই নিয়ে ধরুন আমার শ্বশুরের সঙ্গে তখন আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, আমার ওয়াইফকে ইন্ডিকেট করে আমার ওয়াইফকে নিয়েই আমার শ্বশুরের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। তো এরকম করে দীর্ঘদিন কেটে গেল। আমি শ্বশুর আমাকে মাঝে মাঝে রাতের বেলায় ফোন দিত, আমি যে যাত্রায় চলে যেতাম, যাত্রায় গেছি কিনা উনি এটা জানার জন্য ফোন করতো যে হাসান আলী দোকানে আসো কিনা, বাড়িতে গেছো কিনা, যাত্রায় চলে গেছো কিনা। আমার আব্বা আমার এতটা খোঁজখবর নিত না, কিন্তু আমার শ্বশুর আমার যতটা খোঁজখবর নিত। এবং একটা পর্যায়ে এইরকম করে কাটতে কাটতে আমার শ্বশুর একদিন আমার বলতেছে যে হাসান আলী, তোমার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এবং এই কথাটা শুধু তুমি আর আমি জানবো, এইটা তুমি দুনিয়ার কাউরে জানাইতে পারবা না, এবং আমার মেয়েকেও না। আমি জি ঠিক আছে, আমি কাউরেই বলবো না, আমার তো আর কাউরে বলার দরকার নাই। যদি আপনার গোপন কথা হয়ে থাকে, গোপন কথা গোপন রাখাই ভালো। যদি আপনি মনে করেন আমার কাছে বলবেন তাহলে বলতে পারেন, আর যদি এটা আমি কারো কাছে বলবো না। উনি বলে ঠিক আছে, যদি কারো কাছে না বলো তাইলে আমি তোমার এই বিষয়টা বলতে পারি। আমি যে ঠিক আছে বলেন। উনি আমারে বলে আমি তো একটা বিপদে আছি। আচ্ছা বিপদে মানে কী বিপদে? তখনই আমাকে বলে যে আমি আরেকটা বিয়ে করছি, এটা আমার মেয়েরাও জানে না, আমার ওয়াইফও জানে না, ওই বিয়েটা করছে আজকে প্রায় 6 বছর। আমি বললাম 6 বছর আপনি বিয়ে করছেন, আপনার পরিবার পরিজন কেউই জানে না? বলেন না, এই বিয়েটা আমি গোপনেই করছি, মেয়েটার বাড়ি হচ্ছে সিলেটে, আমি সিলেটে তারে বিয়ে করছি, এবং আমি বাংলাদেশে গিয়েই তারে বিয়ে করছি। আমার এক বন্ধুর মেয়ে হয়, মানে বন্ধু বলতে আমার সিনিয়র আর কি, উনি বন্ধুর মতোই চলাফেরা, কিন্তু সে আমার অনেক বড়। ওনার মেয়ে হয়, এবং ওনার মেয়ের সঙ্গে আমি মানে একটা প্রেম ভালোবাসা হয়, এবং পরে আমি তারে বিয়ে করি। তো আমি বললাম যে আপনি এই বয়সে প্রেম ভালোবাসা করলেন, এই বয়সে বিয়ে করলেন, এটা আমার কাছে একটু হাস্যকরই লাগতেছে। উনি বলে না, মনে চাইছে, মনে ধরছে, তো সেখান থেকে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তো এখন তো বাজান আমি একটা বিপদে পড়ছি, আমি তোমার কাছে একটু সাহায্য চাই। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি বলেন কী সাহায্য আমি আপনারে করতে পারি। উনি বলে এখন তো আমার ওয়াইফ বাড়িতে আসার জন্য খুব পাগলামি করতেছে, সে বাড়িতে আসবে, আমি তারা বাড়িতে যাতে নিয়ে যাই। তো এখন দেখো আমি তো সম্মানিত মানুষ, এলাকাতে আমার অনেক আমার সুসম্মান, এখন হঠাৎ করে এরকমভাবে একটা মেয়ের আমি যদি বাড়িতে না উঠাই, তাহলে আমার মেয়েরও বিয়ে দিলাম, তুমি আমার মেয়ের জামাই, এবং আশেপাশে মানুষরা কি বলবে, আমি এখন কি করতে পারি? পরে আমি বললাম যে বাবা এটা তো তাইলে একটা চিন্তার বিষয়, আপনি হঠাৎ করেই একটা মেয়ের সিলেট থেকে নিয়ে আসলেন, আপনার বউ পরিচয় দিয়া বিয়ে হয়েছে কি হয় নাই এটাও তো আর গ্রামের কেউ জানে না, এবং এরপরে তো এটা একটা ঝামেলার দিকে চলে যাবে। যদি আপনি বাড়িতে থাকতেন তাহলে বিষয়টা কোনো প্রবলেম ছিল না, তো যেহেতু আপনি এখন বাড়িতে নাই, আপনি প্রবাসে আছেন, তাহলে তো বিষয়টা 1 কান 2 কান 3 কান করে এটা একটা খারাপের দিকে চলে যাবে। আমার শ্বশুর আমারে বলে যে হ্যাঁ বাজান, আমি তো এই জন্যই তোমারে জানাইলাম, এখন তুমি যদি আমার একটা যুক্তি পরামর্শ দিতে, আমি তোমার মানে বুদ্ধিমত্তা আমার কাজ করতাম। তা আমি তখন আমার শ্বশুরে বললাম যে আসলে আমি আপনাকে যুক্তি পরামর্শ কি দিব এটা আমি ঠিক বুঝতেছি না, যে এই সময়ে বা এই জায়গায় দাঁড়িয়ে কি বুদ্ধি আপনাকে দেওয়া যায়। তবে আমার মতে যেটা, যে আপনি ওনারে সিলেটে রাখছেন, সিলেটেই রাখেন, ওনারে হঠাৎ করে বাড়িতে আইনেন না, যদি আপনি আনেনও তাহলে আপনি বাড়িতে আইসা তারপর আইনেন। তো আমার শ্বশুর বলে ও তো এটা আনতে রাজি না, ও পাগলামি করতেছে, আমি সিলেটে একটা জায়গায় ভাড়া রাখছি, একটা বাসা ভাড়ায় রাখছি, ও এখন সেখানে থাকবে না, ও আমার বাড়িতে আসবে, প্রচুর ঝামেলা করতেছে। তা তুমি বাজান একটু যাইবা নাকি ওর সঙ্গে দেখা করার জন্য, বা একটু গিয়া যদি ফোনে বা সরাসরি গিয়ে একটু কথা বলে আসতা। তাই আমি শ্বশুরে বললাম যে বাবা আসলে এইভাবে তো ফোনে কথা বললে হবে না, কোন ফ্ল্যাটে থাকে, কোন জায়গায় থাকে, আপনি আমাকে ঠিকানাটা দেন, আমি সেই জায়গায় যাই, আমি ওর সঙ্গে কথা বলি। আমি যে বাবা তাইলে ভালো হয়, তুমি যাও। পরে আমার শ্বশুর আমাকে ওই মেয়ের ঠিকানা, তার বাসার অ্যাড্রেস সব কিছু আমাকে দিল, ফোন নাম্বারও দিল। দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে আব্বা, তাইলে আমি যাব। তো আমার শ্বশুর বললো ফোন দিয়া যাইও, ফোন করে যাইও, আবার গ্রামে চলে যায় কিনা। যে আচ্ছা ঠিক আছে। তো আমি তো আর কোনো কিছু বললে, ওই রাতে আমি তখন ওনারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে উনি ফোন রিসিভ করছে। পরে আমি বললাম যে আমার আব্বা আপনাকে কিছু বলছে? বলে হ্যাঁ বলছে, তুমি মালার স্বামী না? আমি বললাম যে জি। বলে তুমি কবে আসতেছো? আমি বললাম যে আমি তো আপনি যদি বলেন কালকেই আসবো। তা বলে ঠিক আছে আসো বাজান। এরপরের দিনে আমি তখন রওনা দিলাম, রওনা দিয়া সেই ঠিকানা অনুযায়ী চলে গেছে। আমার বউরে বলছে আমি ব্যবসার কাজে ঢাকায় যাইতেছি, আমার আসতে 2-1 দিন সময় লাগবে। তো আমার বউ আমার সাথে খুব ঝগড়াঝাটি করছে, আমি কোন নারীর কাছে চলে যাচ্ছি। ওর বাবা তখন বলছে যে না, আমার লগে কথা হয়েছে, ও বা ব্যবসার কাজে যাচ্ছে, তুই টেনশন করিস না।
ওর বাবা যখন এটা বলে তখনও মোটামুটি শান্ত হয়ে দেন। আমি তখন এই সিলেটে যাই। সিলেটে যাওয়ার পরে ঠিকানা অনুযায়ী বাসায় ঢুকে ভাই আমি অবাক হয়ে গেলাম যে এইটা ওনার বউ দেখা। মানে এক কথায় বলতে গেলে দেখলে যে কেউ বলবে বয়স বড় জোরে হইলে 16-17, এর বেশি কেউ বলবে না। তবে বয়স হয়েছে এটা সত্যি, কিন্তু বয়স বোঝা যায় না। একেবারে বাংলাদেশি সিনেমা নায়িকা পূর্ণিমার মতো চেহারা। মানে আমি তো প্রথমে ভেবেই নিয়েছি আর এটা পূর্ণিমা কিনা, এত সুন্দর চেহারা। তা আমি চিন্তা করলাম, হাই আল্লাহ, আমার শ্বশুর করলোটা কি, আরে কারে বিয়ে করে ফেললো, এই তো পুরো আগুন। পরে আমি বললাম যে আমি তো আপনাকে মা ডাকতে আমার লজ্জা লাগে, আমি আপনারে কেমনে মা ডাকি। পরে বলে আচ্ছা মা ডাকার দরকার নাই, তুমি আমার আন্টি ডাকো। তা আমি বললাম আন্টি, আপনি কি আন্টির বয়সও? তো খুব দুষ্টামি করলাম। বিকালবেলা উনি ওনার বাসার নিচে ফুচকা দোকান হয়, সেখানে ফুচকা খাওয়াইলো, ঘুরাইলো ফিরাইলো। তা আমারে বলে জামাই আজকে রাতে থাইকা যাও, তুমি কালকে যাইও। আমি যে ঠিক আছে রাতে থাকে। তো রাতে থাকলাম, থাইকা ওনার সঙ্গে রাতের বেলায় কথা বললাম। তো উনি বলল যে ওনার বিয়ে হয় নাই এর আগে, মানে এরপরে আমার শ্বশুর ওনাকে এমনি বিয়ে করছে। যেভাবে আমার শ্বশুরও কিন্তু খুব চালাকি করে মিথ্যা টিথ্যা বলে ওনাকে বিয়ে করছে। এরপরে এখন ওনার আসলে মানে এখন আমার শ্বশুর ওনাকে ঘরে উঠাইতেছে না, টাকা পয়সা দিচ্ছে, কিন্তু ওনার নামে জমি কিনে দিছে, জায়গা কিনে দিছে সিলেটে, মানে বাড়ি করার জন্য জায়গা কিনে দিছে, আবার ওনারে লক্ষ লক্ষ টাকাও দিছে। সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ওনারা বাড়িতে উঠায় না, মানে বাড়িতে নিয়ে যায় না। তো এখন আমারে বলে যে তোমার আব্বা তো এরকম করে, আমি কি করব, আমার কিছুই বুঝতে পারতেছি না। আমি কি ওনারে ছেড়ে অন্য কোথাও বিয়ে বসে যাব? আমার ভালো ভালো বিয়ের প্রস্তাব আছে, আমি চাইলে অন্য কোথাও বিয়ে বসতে পারি। তাই আমি বললাম যে না, আসলে এটা ভালো দেখায় না, আমার শ্বশুর যেহেতু আপনাকে পছন্দ করছে, আপনি এখন আসলে আমি শ্বশুরের সঙ্গে কথাবার্তা বলে আমি চেষ্টা করবো আপনারা তাড়াতাড়ি আমাদের ইয়েতে নিয়ে যাওয়ার জন্য, আপনারা আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আপনি চিন্তা করবেন না। এই করে তখন কথাবার্তা হলো ওনার সঙ্গে, মোটামুটি ভালোই আমাদের সম্পর্ক হলো, কথাবার্তা হলো। এবং আমি এক রাত থেকে আমি পরের দিন আবার চলে আসি, এবং আসার পরে অলওয়েজে তার সঙ্গে ফোনে কথাবার্তা বলি, উনি আমার সঙ্গে কথা বলে। আমার ওয়াইফ কিন্তু আবার এটা জানে না। আমার শ্বশুর আমি যখন বুঝাইছি উনি কিন্তু রাজি হয়েছে যে ঠিক আছে আমার শ্বশুর আসলে উনি বাড়িতে আসবে, এখন কিন্তু আর আসবে না। তো এদিক দিয়ে আমার শ্বশুর আমার উপর অনেক খুশি যে না, আমি ওনার অন্তত এই উপকারটা করতে পারছি, আমার কারণে ওনার ওয়াইফ এখন আর বাড়িতে আসতে রাজি হচ্ছে না। এই করে আপনার 2 দিন 3 দিন 4 দিন সময় কাটতেছে। আমার শাশুড়ির আমি বললাম যে সিলেট তো অনেক সুন্দর, অনেকের মুখে শুনি, আমরা তো ময়মনসিংহের মানুষ, সিলেটে তো যাই কমে যাই। তো আমার শাশুড়ি বলে তো তুমি একদিন আসো না, তোমার নিয়ে আমি ঘুরে আসি, তুমি যেদিকে যাইতেছো ওইদিকে নিয়ে যাবো। তাই আমি বললাম আসলে ব্যবসার কাজে তো সময়ও পাই না, আচ্ছা ঠিক আছে আমি তাইলে আসবো নি। এই করে আমি তখন একটা টাইম ঠিক করি, এবং টাইম ঠিক করে আমার শাশুড়ির সঙ্গে তখন আমি এই সিলেটে যাই। এবং সিলেটে গেলে পরে উনি তখন আমার নিয়ে বের হয়। প্রথমেই উনি আমাকে জাফলং নিয়ে যায়, এবং জাফলং যাওয়ার পরে আমি ওই জাফলং ওনার সঙ্গে 3 দিন ছিলাম। এবং এই 3 দিনেই ধরেন আমার জীবনে যা কিছু ঘটার ওই 3 দিনেই ঘটে। এবং ওনাকে নিয়ে আমি যখন যাই জাফলং, আমরা আপনার গাড়ি নিয়ে যাই। গাড়ি নিয়ে বলতে ওই ওখান থেকে যে ভাড়ায় গাড়িগুলো পাওয়া যায় সিলেট শহর থেকে, ওই গাড়ি যাই। তো যাওয়ার পরে ওই রাতে আমরা তখন স্টে করবো। এখন আমি যদি বলি উনি আমার শাশুড়ি, তাইলে তো ভাই কেউ এখানে হোটেল রুম দিবে না, এটা তো আসলে সম্ভব না, কেউই আমাকে হোটেল দিবে না। পরে হোটেল রুমে গিয়ে যেভাবে ম্যানেজ করা দরকার, উনি আমারে বললো যে হাসান যেভাবে ম্যানেজ করা দরকার ওভাবেই ম্যানেজ করো, এখানে শাশুড়ি জামাই এসব কথা বলার দরকার নেই। কারণ এমনিতেই ধরো তোমার এই জাফলংয়ের যে হোটেলগুলো আছে এরা কিন্তু ভালো না, এরা এমনিই কর দেওয়ার জন্য বসে থাকে, এরা পাইলেই কিন্তু কর দেয়, এরা কিন্তু ভালো না। তো সুতরাং তুমি এমন একটা কৌশল অবলম্বন করো যাতে কর দিতে না পারে। তো আমি আমার শাশুড়িকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে চিন্তা করবেন না, আমি আমার মতো করেই ম্যানেজ করে যাব। পরে শাশুড়ির সঙ্গে কথাবার্তা সব কিছু ঠিক করে আমি তখন বললাম যে না, হাজব্যান্ড ওয়াইফই বলি। আচ্ছা ঠিক আছে। পরে হাজব্যান্ড ওয়াইফ বলে আমি রুম ভাড়া করলাম। ভাড়া করার পরে রুমটাও মোটামুটি সুন্দর ছিল, জাফলং 0 পয়েন্টের ওখানেই। পরে আমার শাশুড়ি বলতেছে যে তুমি আলাদা থাকবা কেন, এবং আলাদা থাকলে এটা ভালো দেখায় না, তুমি আমাদের সঙ্গেই থাকো, এই রুমে মানে নিচে থাকো না, উপরেই থাকো, খাটেই থাকো। আমি খাটে থাকতে চাই না, আমি খাটে ছিলাম আর কি। তো বুঝতেই পারেন যে সেখান থেকে আমার তার সঙ্গে আমার এই ধরনের বাজে সম্পর্কগুলো শুরু হয়ে যায়। এবং এরপর থেকেই আর এটা স্টপ হচ্ছে না, আমি নিজেকেও কন্ট্রোল করতে পারি না। আমি ব্যবসা বাণিজ্য 2 দিন করি, 4 দিনের দিন ওখানে চলে যাই, এবং ওনার সঙ্গে আমি আর কিছুই বুঝি না। এবং আমি সেখানে গেলে আমার শ্বশুরও অনেকটা খুশি যে আমি গেছি, ওনার বউকে আমি বুঝাইতে পারতেছি, ওনার বউ আমার কথা শোনে। এই কারণে আমার শ্বশুরও বলে যে তুমি যাও, ওইখানে যাও। এদিক দিয়ে আমার শ্বশুর আমার ওয়াইফকে আবার ম্যানেজ করতেছে, যে আমার ওয়াইফকে বলতেছে মালা তুই নিয়ে কোনো কথা বলবি না, আমি হাসানকে পাঠাইতেছি, হাসান ঠিকই, হাসান ভালো, হাসান ওইখানে গেছে, হাসান যাক, তুই ডিস্টার্ব করবি না। তা আমার ওই শ্বশুরের কথা শুনে আমার ওয়াইফও কিন্তু আর আমার সঙ্গে কোনো বিষয়ে কোনো ঝগড়াঝাটি বা কথাবার্তাতে যায় না। আমার শ্বশুর যেমন করে বলে দিছে আমার ওয়াইফ তেমন করে আমার কথা শুনতেছে।
এইবার ধরেন আমি প্রতিনিয়ত যাইতাছি, আমি ওই আমার শাশুড়ির নাম ছিল রানী, রানীর সঙ্গে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, মানে এক অন্যরকম জীবন, 2 জায়গায় 2 বউ, বিষয়টা এরকমই বলা যায়। তো এরকম করতে করতে আমার শ্বশুরও তখন প্রায় হঠাৎ করে, কি শ্বশুর বুঝে যায় না কি আমি জানি না, শ্বশুর হঠাৎ করে দেশে আসবে। ওনার কিন্তু দেশে আসার কথা না, উনি এই সময়ের ভিতরে দেশে আসবে না, কিন্তু হঠাৎ করে উনি ওনার ওয়াইফকে জানাইলো যে আমি দেশে আসবো, এবং উনি এটা জানাইছে পরে আমার শাশুড়ি তখন আমারে বলতেছে, মানে রানী আমারে বলতেছে যে এরকম এরকম ঘটনা, তোমার শ্বশুর তো দেশে আসতে যাচ্ছে। তো আমি তখন আমার শ্বশুরে কল দিলাম, কল দিয়া বললাম যে এই ঘটনা, আপনি হঠাৎ করে দেশে আসবেন শুনতেছি। পরে বলে হ্যাঁ আমি দেশে যাব। এখন কেন, কি হয়েছে? এখন উনি আবার কয়েকটা দিন ধরে আমার সঙ্গে মোটামুটি একটু অন্যরকম করে কথা বলে। এখন কেন কথা বলে, সেখানে একটা ঘটনা ঘটছে, আমি এটা আপনাকে বলি, মজারই ঘটনা। আমার শাশুড়ি আমাকে ফোন দিছে তখন, আপনার ধরেন রাত্রেবেলায়, মানে সন্ধ্যার দিকে ফোন দিয়া বলতেছে তুমি আজকে রাতের যেমন হোক আসবা। তো আমি সেই রাতে গেছি, এবং ওই রাতে যাওয়ার পরে আমার শাশুড়ি যেই বিল্ডিংয়ে থাকতো, ওই বিল্ডিংয়ের বাড়িওয়ালা কিন্তু এখানে থাকে না, বাড়িওয়ালা ঢাকায় থাকে। তো ওই সময় মনে হয় বাড়িওয়ালা সিলেটে আসছিল বা কোনো কারণে সে ওই বাসায় ছিল, সে আমারে দেখছে। দেখার পরে সে আমার বলো কোন ফ্ল্যাটে যাবেন, আমি তখন বললাম যে এমন ফ্ল্যাটের নাম বলছে রানীর ফ্ল্যাটে যাবো। বলো আচ্ছা ঠিক আছে যান। তাই এখন রানীর ফ্ল্যাটে গেছি, এখন ওনার বাসায় তো সিসি ক্যামেরাও আছে বা সব কিছুই আছে। এখন উনি কি কোনো না কোনোভাবে আমার ছবি আমার শ্বশুরকে পাঠাই দিল নাকি আমি জানি না, রাত্র 3টা বাজে আমার শ্বশুর আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমারে বললো যে হাসান তুমি কই? আমি আব্বা আমি তো ঢাকায় আসছিলাম মাল কেনার জন্য। পরে বলে ও আচ্ছা ঢাকায় আসতো? আমি বললাম যে জি। আমার লাইনটা কাটার পরপরই উনি তার বউকে ফোন দিল, মানে আমার শাশুড়িরে ফোন দিল। ফোন দিয়া আমার শাশুড়ি অনেকগুলো ফোন দিচ্ছে, আমার শাশুড়ি ফোন ধরে নাই। আমার শাশুড়ি বলে এখন ফোন দিলে ঝামেলা আছে, উনি আর ফোন কাটবে না এবং আমি তোমাকে সময় দিতে পারবো না। উনি ফোন দিতেছে, উনি দিতেই থাক, আমি সকালে উঠে বলবো যে আমি ঘুমাইছিলাম, তাহলেই তো সমাধান হয়ে গেল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার শাশুড়ি ফোন দিলেন, আমার শ্বশুর সারা রাত ওনারে ফোন দিছে, এবং ফোন দেওয়ার পরে যেটা হইলো, সকালবেলা আমার শাশুড়ি ফোন রিসিভ করে বলতেছে যে আমি ঘুমাইছিলাম। আমার শ্বশুর আর এই বিষয় নিয়ে কথা বললো না, ভালোই ছিল। বাট আমার কাছে এই জিনিসটা ডাউট লাগলো যে কেন আমার শ্বশুর হঠাৎ করে আমার এত রাতে ফোন দিয়ে জিগেল আমি কই আছি, এবং আমার শাশুড়ির কেন সে সারা রাত ধরে ফোন দিল। এই বিষয়গুলো তো আসলে একটা চিন্তা ভাবনার মতো এই বিষয়। তা আমি মনে করলাম যে সম্ভবত এই কারণেই উনি আমার শ্বশুর মনে হয় বিষয়টাতে ডাউট করছে বা সন্দেহ করছে। আমি আর এটা নিয়ে সামনের দিকে বাড়াইলাম না বা এটা নিয়ে আমি আর কোনো কথা বললাম না। আমি ধরেন আমার মতো করেই আমার শাশুড়ির সঙ্গে যাচ্ছি, থাকতেছি, এই করতেছি। এবার শ্বশুর যখন আসবে, এবার তো রানী তো পাগল হয়ে গেছে যে তোমার শ্বশুর তো আসবে, এখন কি করা যায়। আমি তখন ওনারা ডিরেক্টলি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে সাফ সাফ উত্তর দেবেন, কোনো লুকোচুরির দরকার নেই, কোনো কিছু হাইড করার দরকার নেই, সত্যি সত্যি বলবেন যে আপনি কি আমার সংসার করবেন, না আমি যদি আপনাকে বিয়ে করে আপনি আমার সঙ্গে থাকবেন কি না, হ্যাঁ বা না। এইটা বলার পরে আমার শাশুড়ি তখন মোটামুটি চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না, শাশুড়ি চুপ হয়ে থাকে। তখন আমি বললাম যাবেন কি না। পরে আমারে বলে তোমার সঙ্গে যেহেতু আমার এত সম্পর্কই হয়ে গেছে, আমরা মোটামুটি বাংলাদেশের বাদ রাখি না, সব জায়গায় আমরা ঘুরছি ফিরছি, তুমি আমার নিয়ে গেছো, দেখাইছো। তাই এখন যদি তুমি মনে করো যে তুমি আমারে বিয়ে করবা বা আমারে তুমি সংসার দিবা, তাইলে আমার সমস্যা না, আমি তোমার সংসার করতে পারি, তোমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত কি? শর্ত বলে তোমার ওয়াইফকে তোমার ছেড়ে দেওয়া লাগবে। তো আবার এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, সেই সময়টাতে আমার ওয়াইফ কিন্তু প্রেগনেন্ট হয়েছিল, এটা কিন্তু আপনাকে বলতে ভুলে গেছিলাম। ইতিমধ্যে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়। তা আমি তখন তারে বললাম যে আমার ওয়াইফ তো এখন প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে, বাচ্চা থাকা অবস্থায় তো তালাক ডিভোর্স এগুলো কিছু হয় না, এখন তো আমি তার ছাড়তে পারবো না। তো যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় এবং বাচ্চা কাচ্চার দুধ ছাড়া হইলে আমি তখন তারে ছেড়ে দিব। আমার শাশুড়ি তখন বললো ঠিক আছে, তাহলে আমার কোনো আপত্তি নেই। তাই আমি বললাম তাইলে এখন যে উনি আসতেছে আমি কী করবো? বলে তুমি আমার জন্য ময়মনসিংহের দিকে একটা বাসা ভাড়া করো, আমি সেই দিকে চলে যাব, ময়মনসিংহ শহরের দিকে। তা আমার শ্বশুর আসার আগে আগে আমি তখন ময়মনসিংহ শহরে একটা বাসা ভাড়া করে ফেললাম, এবং একটা বাসা ভাড়া করে তারা আমি এখান থেকে নিয়ে চলে গেছি। গিয়ে সে মোবাইল বন্ধ করে দিছে। যেদিন আমি আর আমার শাশুড়ি একই রুমে আছে, উনি মোবাইল বন্ধ করে দিছে, ওই দিন আমার শ্বশুর আমাকে ফোন দিছে। ফোন দিয়ে আমাকে বলতেছে যে হাসান আলী, তোমার শাশুড়ির বাসায় কবে গেছিল লাস্ট? আমি বললাম গেছি তো 3 দিন আগে। বলে ওনার মোবাইলটা বন্ধ কেন? কালকে সকালে একটু যাইও তো। আমি যে আচ্ছা ঠিক আছে যামনি। কালকে সকালে যাইবো বলে আমি তো আর যাই নাই, আমি তো ওই ময়মনসিংহ আপনার এই শহরেই আছি। শাশুড়ি মানে আমার শ্বশুর আমার ফোন দিছে, ফোন দিয়ে বলে হাসান আলী কই গেছো? আমি বললাম হ্যাঁ আমি তো আসি, কিন্তু ওনার বিল্ডিংয়ে তো তালা মারা, ওনার রুমে তো তালা মারা, এবং দারোয়ানের সাথে কথা বললাম, দারোয়ানের নাকি উনি চাবি দিয়ে চলে গেছে, বাসা নাকি ছেড়ে দিছে। আমার শ্বশুর তো তখন কান্নাকাটি শুরু করছে। তখন এর পরের দিনে কিন্তু আমার শ্বশুরের ফ্লাইট, মানে যেদিন আমার সঙ্গে কথা হয় পরের দিনে কিন্তু আমার শ্বশুর চলে আসবে দেশে, পরের দিনের ফ্লাইট টিকিট কাটা। আর শ্বশুর আমার বলতেছে বাবা এটা কি শোনাইলা? আমি তখন আমার শ্বশুরে বলতেছি আপনি এই নিয়ে এখন আপাতত টেনশন করেন না, আপনি তো দেশে আসতেছেন, আপনি তো বাড়িতে আসতেইছেন, আগে বাড়িতে আসেন এবং আসার পরে এটা ভেবে চিন্তে আমরা বৈশাখ কথা বলবো। এই বিষয়টা নিয়ে তো এখন তো আর মানে ফোনে কথা বইলা বা এইভাবে কথা বলে তো এটা কোনো সমাধা হবে না।
আপনি বাড়িতে আসেন, ঘরে আসেন, কই গেছে না গেছে আমরা খুঁজে বের করবো। আমার শ্বশুর কান্নাকাটি করতেছে, মানে প্রচুর কান্নাকাটি করতেছে, কইরা আমার বলতেছে যে আমি ঢাকায় নেমে আমি মানে আপনার ডোমেস্টিক ফ্লাইটে সিলেটে চলে যাব, তুমি সিলেট চলে আসো, শ্বশুর আমারে বলে। তাই আমি জাস্ট ঠিক আছে। পরে আমি এই রানীরে ময়মনসিংহে রাইখা আমি তখন সিলেটে গেছি। আমার শ্বশুর তখন এয়ারপোর্ট থেকে বেরোয় আমার জড়ায় ধরে কান্না করতেছে, কী হয়েছে, কই গেছে, চলেন বাড়িওয়ালার কাছে চলেন। এবং আমার শ্বশুর গিয়ে দারোয়ানের কথা বলছে, দারোয়ান তখন বলে যে উনি তো চাবি দিয়ে চলে গেছে। আমিও টেকনিক করে বলছি যে তুমি দারোয়ানের কাছে চাবি দিয়ে বলবা যে বাসা ছেড়ে দিছি, কারণ ওই সময় দারোয়ানে কেয়ারটেকার, মানে দারোয়ানে সব কিছু করে আর কি, বাসার মানে এই বিল্ডিংয়ের পুরো দায়িত্ব দারোয়ানের কাছেই ছিল। এইবার আমার শ্বশুর ওইখানে কান্নাকাটি শুরু করে দিছে, ওই জায়গার ভিতরে বসে উনি মানে প্রচুর কান্না করতেছে। আমার তখন খুব মায়া লাগতেছে, তা মায়াও লাগতেছে, আবার মনে মনে বলতেছি বুইরা বেটা, তার মেয়েও বিয়ে দিয়ে দিছে, এই বুইরা বেটার এখন তো মানে খাইস কেন, মানে এগুলো মনে মনে বলতেছি। আমার শ্বশুর তো মোটামুটি ধরেন পাগল হয়ে গেছে, মানে পাগলের মতো হয়ে গেছে, সে আর বিদেশও যায় না এবং শুধু তারে খুঁজতেছে, মানে বিভিন্ন জায়গায় সোর্স লাগাই দিয়ে সে পুলিশ প্রশাসন পর্যন্ত লাগাই দিয়েছে ওর ওয়াইফকে খোঁজার জন্য। এই মেয়ের বাপের বাড়িতে গেছে এবং বাপের বাড়িতে যাওয়ার পরে তার বাবা মায়ের সঙ্গে কথা বলছে, এবং মেয়ের বাবাকে তো আমার শ্বশুর আগ থেকেই চিনে, একসঙ্গে ছিল সৌদি আরবে। মেয়ের বাবাও বলে যে হঠাৎ করে কই চলে গেছে আমরা তো জানি না, আমরাও তো অনেক খোঁজাখুঁজি করছি, আমরাও তো আর ওর কোনো সন্ধান পাইনি। ওই কিন্তু কারোর সঙ্গেই যোগাযোগ রাখে না, মানে যেমনি আমি নিয়ে আসছিলাম, শুধু আমার মতে মানে আমি মানে কাঠের পুতুলের মতো আমি যেমনি বুঝাইছি, যেমনি নিয়ে আসছি, ওই ঠিক তেমনি আমার কাছে চলে আসছে, এবং আমার কাছেও বেশ ভালো আছে, মানে আমার কাছে বেশ ভালো আছে, মানে কোনো প্রবলেম নাই। তো নিয়ে আসলাম, আনার পরে আমি আমার মতো করে ওকে রাখছি এবং সে বেশ ভালোই আছে, তার সময়গুলো ভালোই কাটতেছে, আমার সঙ্গে থাকতেছে। আর আমার শ্বশুর তখন রাস্তাঘাটে পাগল 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 হয়ে শুধু ওরে খুঁজে বেড়াইতেছে, আর বারবার আমার কাছে আসতেছে কই যাওয়া যায়। একবার বলে চলো উকিলের কাছে যাই, আবার বলে চলো পুলিশের কাছে যাই, র্যাবের কাছে যাই, ডিবির কাছে যাই, আবার মাঝে মাঝে বলে চলো আমরা কবিরাজের কাছে যাই, অমুকেন কবিরাজ আছে, খনকার আছে। এই কবিরাজের পিছনে আমার মনে আমার শ্বশুর কমে 10 লক্ষ টাকা খরচ করে। আমি অবাক হয়ে গেলাম, বড় বড় কবিরাজ, মানে বিশাল বিশাল কবিরাজের কাছে আমার শ্বশুর যখন আমাকে নিয়ে যায়, আমার তখন ভয় লাগে যে আল্লাহ আমাকে যে নিয়ে যাচ্ছে ওই কবিরাজ নিয়ে আবার বইলা দেয় যে আপনার মেয়ের জামাই তো আপনার ওয়াইফকে নিয়ে গেছে, এটা বলে দেয় কিনা। শালার ওই ভণ্ড কবিরাজের কাছে যখন নিয়ে যায়, ওই কবিরাজ তখন বলে আপনার ওয়াইফকে জিনিয়ার নিয়ে গেছে, আমি নিতে পারবো, 1 লাখ টাকা লাগবে। আমি আমার শ্বশুরের মানা করি যে টাকাটা দিয়েন না, এগুলো ভুয়া, কিন্তু না, আমার শ্বশুর আমার সামনে টাকাটা দিয়ে দিল কবিরাজকে। তো এই যে ঘটনাগুলো দিনের বেলায় ঘটতো, বিভিন্ন জায়গায় যাইতাম, মজা মাস্তি করতাম শ্বশুরকে নিয়ে, মানে মজা বলতে আমিও মজা করতাম আর কি। এইগুলো আবার রাতের বেলা এসে আমি আমার শাশুড়িরে বলতাম, মানে আমার ওয়াইফ তো তখন হয়ে যায়, রানীরে বলতাম যে রানী এই ঘটনা। তো রানীও তখন হাসাহাসি, মানে দুজনেই মিলা হাসি ঠাট্টা করে তখন ঘুমায় যাইতাম। এই করতে করতে আমার ওয়াইফের করে তখন আমার একটা মেয়ে হয়, আমার একটা মেয়ে সন্তান হয়, এবং মেয়েটাও দেখতে শুনতে আপনার মোটামুটি বেশ ভালোই হয়, সুন্দরী হয়, এবং মেয়েটা আস্তে আস্তে করে বড় হইতেছে। আমার শ্বশুর তখন মানসিকভাবে একটু পাগলের মতো হয়ে গেছিল। সৌদি আরবে ওনার লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য ছিল, আমরা সবাই বুঝাইছি, প্রত্যেকেই বলছে এবং আপনি সৌদিতে চলে যান, আপনি এখানে থাকেন না, মানে যতই বুঝাইছে উনি আর সৌদিতে যাবে না। ইতিমধ্যে আমার শাশুড়ি, আমার ওয়াইফ সবাই কিন্তু ওই সম্পর্কের বিষয়টা জেনে গেছে যে আমার শ্বশুর আর একটা বিয়ে করছে বা ওই বউরে হারাই আমার শ্বশুর পাগল হয়ে গেছে, এটা কিন্তু মোটামুটি সবাই তখন জানছে। তাই আমি শ্বশুরে বললাম যে আপনি চলে যান, আপনি সৌদিতে চলে যান, এইখানে এভাবে পড়ে থাকেন না, আপনার ওয়াইফকে আপনি পাবেন, সে মানে আসবে, আমি খুঁজবো। কিন্তু না, শ্বশুর সৌদিতে যাবে না, উনি একদম মানে সকালে বের হইতো, এক এক সময় এক এক জেলায়, এক এক সময় এক এক উপজেলায় ওর ছবি নিয়ে ওরা খুঁজতো, কিন্তু কোনোদিনও আপনার ময়মনসিংহে খোঁজে নাই। মানে ময়মনসিংহ যে শহর, ওই শহরে কখনো কাউরে দেখায় নাই, ছবিও দেখে নাই, খোঁজেও নাই। উনি খুঁজতো শুধু সিলেট, ঢাকা, চট্টগ্রাম, এরপরে ওই সাইডগুলোতে, কক্সবাজার, ওই সাইডগুলোতে ওনার ওয়াইফকে খুঁজতো। প্রায় আপনার 2 বছরের মতো কেটে যায়, মানে সে তার ওয়াইফকে খুঁজতে খুঁজতে মানসিকভাবে পাগল হয়ে যায়। এবার 2 বছর পরে তখনই রানী আমারে বলতেছে যে তোমার মেয়ে তো এখন বড় হয়েছে, মোটামুটি মায়ের দুধ ছাড়া হয়েছে, এখন তুমি তোমার মালারে ছেড়ে দাও, মালাকে ছেড়ে দাও, মালার সঙ্গে তুমি আর থাকতে পারবে না, মালারে ছেড়ে দিয়ে আমার ঘরে উঠাও। তো এখন আমি মালারে ছাড়বো, মানে আমারও তখন ভিতরটার মধ্যে একটা মায়া কাজ করতেছে যে আমার একটা মেয়ে হয়ে গেল, এবং এই সময়ের ভিতরে আমি মালারে কেমনে ছাড়বো। আর রানী আমারে বলতেছে যে তুমি আমার ইমিডিয়েটলি ঘরে উঠাও, আমি বাচ্চা নিব, তুমি আমার যেদিন ঘরে উঠাবা সেদিন আমি বাচ্চা নিব, আমি রাস্তাঘাটে কোনো বাচ্চা নিব না, কুকুরের মতো বাড়িতে নিবা বাচ্চা নিব। তখন তো আমি মোটামুটি ভাই একটা মানে বলতে গেলে এক কথায় বিপদ হয়ে পড়ে গেলাম এই সময়টাতে। তাই আমি তখন এই মানে শুধু মালার সঙ্গে ঝগড়া করার উশিলা খুঁজতেছি যে মালা এতটাই ভালো, আমি লাথি মেলে আমার পা চেপে ধরেন বকা দিলেও কোনো কিছু বলে না, গালি দিলেও কিছু বলে না, মানে সারাক্ষণ আমি যা বলবো সেটাই, আমার কথার উপরেও কোনো কথা বলে না, কিছু বলতে গেলে আমার পা চেপে ধরে, আমাকে জড়ায় ধরে, মানে সর্বোপরি সে আমার সঙ্গেই আছে।
এই করতে করতে একদিন 2 দিন 3 দিন করে সময় কাটতেছে। আমি চিন্তা করতেছি কেমনে বিদায় করে, যে বিনা কারণে আমি একদিন বললাম যে পানি আনো, মানে আমার কাশি উঠছে, আমি বলছি যে পানি আনো, তো পানি আনতে গেছে দৌড়াইয়া এইসব পানি সাথে সাথে এনে দিছে। আমি বললাম যে এত লেট হইলো কেন, ও বলে লেট হইলো কই, মানে বললাম ওই মুখে মুখে তর্ক করস কেন, এইটা বলেই দিছে ওরে মায়ের। ঘরের মধ্যে দিলাম মায়ের, মানে উসিলা মানে ছেড়ে দিব, এই মাইক দিয়ে আমি সবার সামনে বলতেছি যা তোর দিলাম তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা তুই তালাক। আমার আম্মা আব্বা বলতে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি করলে, ও আমার পা চাইবে, আমি বলে ছাড় আমার পা, তুই আমার পা ধরবি না, তোর সঙ্গে থাকবো না, তোরা তালাক দিছি। এইভাবে তালাক দেওয়ার পরেই তখন ও করলো কি, ওর মেয়েটাকে নিয়ে তখন এই মানে চলে যাবে, আমার ঘর ছেড়ে চলে যাবে, মেয়েরে যেতে দিব না। মেয়ে তখনও দুধ খায়, মায়ের বুকের দুধ খায়, সবাই বলতেছে যে মেয়ে দুধ খায়, মেয়েরে তুই যাইতে দিবি না, এটা কী ধরনের কথা। তাই মেয়ে নিয়েও তখন ওর বাপের বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি হুজুরের সঙ্গে কথা বলেছি, হুজুর বলে আবার কলমা পড়ার জন্য, সবাই বলে আবার কলমা পড়ে ফেল, ঠিক হয়ে যাবে। আমি বলছি যে না রে ভাই, আমি আর কলমা পড়বো না, যেহেতু আমি ছেড়েই দিছি, তালাক দিয়েই দিছি, এবং এরপরে আর তার সঙ্গে কলমা করা, কাবিন করা, তার সঙ্গে থাকা, এইটা আর আমার পক্ষে পসিবল হবে না। আমি আর তার সঙ্গে থাকবোই না, আমি কোনো কলমা কাবিনের মধ্যেও নাই, তার সঙ্গে থাকবোই না। সবাই আমাকে বুঝাইতেছে, মানে প্রত্যেকে আমাকে বুঝাইতেছে, এটা তুই ঠিক করস না, এটা অন্যায় করছিস, এই অন্যায়টা করা তোর বড় অপরাধ হয়েছে, মানে আমারে বুঝাইতেছে। আমি কোনো কারো বুঝ নেই না, আমি ওর সঙ্গে থাকবো না, আমি ওকে ছেড়ে দিব। এরপরে আর এখানে দ্বিতীয় কোনো কথা হতে পারে না, দ্বিতীয় কোনো কথা এখানে হতেই পারে না, আমি আর কোনো কথা শুনবই না, আমি ওকে ছেড়ে দিব, ছেড়েই দিব। এই নিয়ে ধরেন এবার যায় ঝামেলা, সমস্যা, এই তো সমস্যাগুলো চলতেছে পারিবারিকভাবে। পরে আমার শ্বশুর আমাকে বুঝাইতেছে যে জামাই এটা কইরো না, আমি শ্বশুরও বলছি আপনার কথা বলেন, আপনি তো আরেক খারাপ, আপনি কি ভালো নাকি, আপনি ভালো হইলে আপনার মেয়ে ভালো হইতো, আপনিও তো খারাপ। এবং ওই পর্যায়ে গিয়ে আমি তখন আমার ওয়াইফকে ওই পারিবারিকভাবে তো একবার তালাক হয়েছে এবং উকিলের মাধ্যমে তালাক দিয়ে দিই। এইবার তালাক দেওয়ার পরে আমি সুযোগ খুঁজতেছি যে কেমনে রানীরে ঘরে উঠানো যায়, রানীরে কেমনে ঘরে উঠামো। এই করে প্রথমে আব্বারে জানাইলাম, না আব্বা তো রাজি না, মাও রাজি না, আব্বা আম্মা রাজি না। পরে আমি বলছি তোমরা যদি রাজি না হয় তাহলে আমরা শহরে ভাড়া রাখবো। এবারে আব্বা আম্মা যখন রাজি হয়েছে, রাজি হওয়ার পরে আমি তখন এই রানীর আইনা ঘরে উঠাই, রাতের বেলায় আইনা ঘরে উঠাই, রাতের বেলায় ঘরে উঠাইছি। যেহেতু আমি ওই সময় ব্যবসা বাণিজ্য করে, আমার কাছে লক্ষ লক্ষ টাকা, এলাকার মানুষ আমার কথায় উঠে বসে, আমি যা বলি তাই শোনা, আমার কথার উপরে কেউ কোনো কথা বলবে না। তা রানীকে নিয়ে আসার পরে প্রত্যেকেই তখন ভিতরে একটা আতঙ্ক, আয় হায় এটা কি হইলো, আমি এরকমভাবে হচ্ছে সবাই মোটামুটি একটা টেনশনের ভিতরে, একটা ডিপ্রেশনে পড়ে গেছে। এবার নিয়ে আসছি এবং এরকম করতে করতে কেমনে কেমনে আমি জানি না, আমি প্রায় সপ্তাহখানিকের মতো ওরা ঘর থেকে বেরও করি নাই। সপ্তাহখানিক পরে আমি ওরা ঘরের বাইরে করছি বা মানুষ টানুষ দেখছে, এইখান থেকে মনে হয় কীভাবে জানি আমার শ্বশুর এই ওরে দেখে ফেলে, সম্ভবত আর কি, আমি জানি না, শ্বশুর সরাসরি দেখছে না কারো মাধ্যমে শুনছে। আমি দোকানে বসে আছি, একদিন দোকানের মধ্যে গরম করে গিয়ে আমার কলার চেপে ধরছে, ধৈরেই আমার এই দোকানের মধ্যে মারা শুরু করছে আমার শ্বশুরে মারতেছে, আমিও মারতেছি। এখন কিন্তু সবাই জিজ্ঞেস করতেছে ঘটনা কি, আমি তো কাউরে কিছু বলি না, উনিও বলে না আমিও বলি না, মানে দুজনের ভিতরে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে এরপরে উনি ওনার মতো চলে গেছে, আমি আমার ঘুষি দিছি, আমি ওনার ঘুষি দিছি, ওনার মতো উনি চলে গেলাম, আমার মতো আমি চলে আসছি। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে রাত্র 2টার দিকে উনি আমার বাড়িতে, 2টার দিকে এসে আমার বলতেছে হাসান আলীর দরজা খোলো। পরে আমি দরজা খুলছি, খোলার পর আমার বলে তোমার সঙ্গে কথা আছে, একটু সাইডে আসো। রাত 2টা বাজে, সাইডে ডাকতেছে। পরে আমি গেছি, যাওয়ার পরে ওই জায়গায় গিয়েই ভাই উনি আমার পা জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে শুরু করছে, বাবারে তুই একটা সময় ঝালমুড়ি বিক্রি করতি, তোর ঘরে থাকার মতো জায়গা ছিল না, তোর টিন দিয়া তোর বৃষ্টি পড়তো, তুই একদিন গরিব ছিলি, তুই বটগাছের নিচে তুই ঝালমুড়ি বিক্রি করতে, আজকে আমি তোর ওই বাজারের সবচেয়ে বড় লোক বানাইছি, আর নিজের মেয়েরে তোর কাছে বিয়েছে, তোর পায়ে ধরি। কেউ এখনও বিষয়টা জানে না, কেউ জানার দরকার নয়, যা হবার তা হয়েছে, আমিও কারো কাছে বলবো না, তুইও কারো কাছে বলিস না, তুই যেমনি পারিস যেভাবেই পারিস তুই ওরে ছাইরা দে, গোপনে ছাইরা দে, আমি ওরে গোপনে বিয়ে করে সিলেটে নিয়ে যাব, এবং তুই আমার কাছে যত টাকা চাস, যা চাস, আমার ঘর বাড়ি জায়গা সম্পত্তি যা চাস, আমি সব তো নামে লিখে দিব, তুই যা বলবি তাই দিব, তুই ওরে ছাইরা দে, এবং তুই আমার মেয়েটারে প্রয়োজন, আমার মেয়েটারে আবার বিয়ে কর, আর নাইলে তুই অন্য একটা বিয়ে কর, তুই ওরে ছেড়ে দে, কেউ জানবে না, এই নিশিরাতের কসম কেউই জানবে না, আমি চেক নিয়ে আসছি, তোরে আমি খালি শুধু সিগনেচার করে, তুই কত টাকা বসাবি তুই বসা, আমার জমি জামা জায়গা সম্পত্তি আমি সব তো নামে লিখে দেবো বাজান, আমি কিছুই চাই না, তুই ওরে ছেড়ে দে, আমি ওরে নিয়ে চলে যাই, এটা এই নিশিরাতে কেউ জানবে না। তাই বললাম আপনি যেগুলো বলেন ভালো কথা আপনি বলতেছেন, তো আপনার বউ কি যাবে? হয়তো এখন আমার বউ, ওকে যাবে আপনার সঙ্গে, যাবে কিনা আপনি জিজ্ঞেস করেন। উনি বলে আমি জিজ্ঞেস করতে হবে না, আমি ওর সামনে গেলে আমি পাগল হয়ে যাব, আমি জিজ্ঞেস করতে পারবো না, বাবারে তোর পায়ে ধরি, তুই ওরে ছাইড়ে দে, আমি ওরে নিয়ে যাই, কেউ জানবে না, এই নিশিরাতের কসম কেউই জানবে না, আমার কাছে দিয়ে দে, আমি নিয়ে আসি।
তাহলে আপনি এটা কী বলতেছেন? মনে হলো যেন আপনি আমার কাছে একটা বাক্স রাখছেন, নিশিরাতে আমি আপনার বাক্সটা দিয়ে দিলাম, কেউ জানে এটা একটা মাটি মাংসে মানুষ, তারে আপনি নিয়ে চলে যাবেন, সে তো রাজি হইতে হবে। আমার শ্বশুর আমার বলে, তা আমি তো তোর ওইখানে পাঠাইছিলাম আমার ছেলে হিসাবে, তার ছেলে হিসাবে, সে তো হিসাবে তোর মা, তুই কেমনে তারে বিয়ে করলি? আমি দেখেন, আমি যদি বিয়ে না করতাম ও তো অন্য কাউরে বিয়ে করে ফেলে, অন্য কোথাও বলো অন্য কাউরে করতো, অন্য কাউরে করলেও তো আমার সংসারটা ভাঙতো না, আমার মেয়ের সংসারটা অন্তত ভাঙতো না। আমার সংসারটা তো ভাঙলো, আমার মেয়ের সংসারটাও ভাঙলো। আমি আমার শ্বশুরে বলতেছি যে না, এটা হবে না, এটা সম্ভব না। এই নিয়ে শ্বশুরের সঙ্গে তর্কাতর্কি কথা একটা হচ্ছে আমার ওয়াইফ আমাকে ডাকে, যেই তুমি ঘরে আসো, এত রাতে বাইরে কী করো? তো আমার শ্বশুর গেছে, আমি আইসা বললাম যে এই ঘটনা। বলে গেছে? আমি বললাম যে গেছে। আমি বললাম যে হয়তো আবার আসবে। ও বলে এবার আসলে জুতো দিয়ে পিটাই দিবা, একদম জুতো দিয়ে পিটাইবা। আমি বললাম যে আর তুমি চিন্তা করো না তো। এরপরে এই দোকানে ঘাটে বাজারে যেখানেই পাইতো আমার এখানেই ধরতে পারে। আমি একটা সময় বললাম যে দেখেন, আপনি যে আমার সঙ্গে এগুলো করতেছেন, আমি কিন্তু এটা মানে খারাপ পর্যায়ে নিয়ে যাবো। আমি কিন্তু আমার মালারে আপনার রানীকে যেয়ে বলবো, রানী কিন্তু আপনার জুতো দিয়ে পিটাবে, যেখানে পাবে সেখানে। আপনি কি আপনার মান সম্মান হারাইতে চান? ওই কিন্তু আপনাকে জুতো দিয়ে মারবে, ও কিন্তু বলে দিছে। এইটা বলার পর আমার শ্বশুর তখন কিছুটা ভয় পাই যায়, মানে মান সম্মানের ভয় পাই আর আমার কাছে আসে না, আমার সঙ্গে আর আসে না। আমি তখন আমার মতো করে রানী নিয়ে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, তখন রানী আমার সঙ্গে আসে। এইভাবে প্রায় 8 মাস কেটে গেল। 8 মাসেও রানীর ঘরে কোনো সন্তানাদি হলো না। 8 মাসে কোনো সন্তান নাই, এবং সন্তান যখন হচ্ছে না তখন আমি চিন্তা করতেছি কী করা যায়, ওরা বিভিন্ন জায়গায় নিয়ে যাইতেছি। এবং এরকম করতে করতে সন্তান যখন হয় না, আমার মা তখন বলে তুই মালার মেয়েটারে নিয়ে আয়। তখন কিন্তু ধরো মালার অন্য কোথাও বিয়ে হয় নাই। মা বলে তুই মালার মেয়েটারে নিয়ে আয়, যেহেতু সন্তান হয় না। তা আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি মালার মেয়েটারে নিয়ে আসি। তো আমি তখন আমার আগের ওয়াইফের ঘরের বাচ্চাটার আমি তখন নিয়ে আসছি, মানে মেয়েটারে। আর মেয়েটারে নিয়ে আসার পরে আমি মেয়েটারে আনলাম কেন, এই আমার বউ ধরেন রানী খেপে গেল, আমারে বলতেছে এই মেয়ে তার মায়ের সঙ্গে ছিল, মায়ের সঙ্গে মেয়ে থাকতো, ওখানেই তো ভালো থাকতো, তুই আনলি কেন? মানে আমার সঙ্গে খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। আমি তখন বললাম যে দেখেন, আমি কেন আনছি, কী কারণে আনছি, এত কথা তো আমি কিছু বলতে চাই না, আমি নিয়ে আসছি, বা এই মেয়ে আমার সঙ্গে থাকুক এটাই। না, আমার মায়ের কথা হলো আনলি কেন, তুই ওরে আনলি কেন? ওর তো আনার তো দরকার নাই, ওই তার মায়ের কাছে থাকবে, ওইখানে থাকবে। মানে আমার ওয়াইফ খুব খারাপ ব্যবহার করে আমার সঙ্গে, আমি কেন মেয়েটারে আনছি? এই ধরেন আমার আমার মানে আমার মা যদি আমার মেয়েটার একটু আদর করে, মেয়েটার একটু কোলে নেয়, ধরেন মেয়েটার একটু চুমো দেয় বা কিছু একটা মেয়ের সঙ্গে করে, তখনই ধরো আমার ওয়াইফ খেপে যায়, যেই তুমি এরকম করবা, তুমি এরকম কেন করবা, এই মেয়ে কেন থাকবে, মানে ও খুব রেগে যায়, মেয়েরা আমার দিয়ে আসতে হবে। তো এবার আমি মেয়ের এই দিয়ে আসি মেয়ের মায়ের কাছে, আমার আম্মা গিয়ে মেয়েরে নিয়ে আসে। যেহেতু আমার আম্মা একাই থাকে, ধরেন আমার অন্য বোনদের মানে অন্য ঘরের মধ্যে কেউই না, বন্ধু সবগুলোর বিয়ে হয়ে গেছে, ছোটো ভাই তখন হোস্টেলে থাকে ময়মনসিংহ শহরে, ওই তো গ্রামে আসে না। আমার আব্বা আম্মা গিয়ে আমার মেয়েরে নিয়ে আসে, আমি দিয়ে আসি, আমার আব্বা আম্মা গিয়ে নিয়ে আসে। এর ভিতরেই তখন আপনার রানী খেপে গেল যে না, রানী এই ঘরে থাকবেই না। ওইগুলো রাগ করে ও সিলেটে চলে গেছে ওর বাপের বাড়িতে। এবার আমি পড়ছি না ঝামেলা, আমি তখন রানীরা আনতেছি যে রানী তুমি চলে আসো, এটা সেটা, ওই গ্রামে থাকবে না, ওই গ্রামে থাকবে না। ওর জামাই যে বাড়ি কিনে দিছে, বাড়ি করে দিছে, ওইখানে বাড়ি বানায় ওর আগের জামাইয়ের কাছে চলে যাবে, মানে আমার শ্বশুরের কাছে চলে যাবে। আয় হ্যাঁ আল্লাহ, তখন আমি কী করবো? আমি বললাম যে না, তুমি যা বলো তাই হবে। ও বলে তাইলে কথা একটাই, তুমি আমার শহরে রাখতে হবে, আমি গ্রামে যাব না। তো আমি যে কোন শহরে থাকবো? ও বলে সিলেটে। আমি বললাম যে না, সিলেটে থাকলে তো আমি ব্যবসা বাণিজ্য আমার অনেক ক্ষতি হবে, তুমি ময়মনসিংহ শহরেই থাকো। যে আচ্ছা ঠিক আছে। পরে ময়মনসিংহ শহরে ডাকলাম। এই ধরেন তার ডিমান্ড বাড়তে শুরু হলো আর কি। এই ময়মনসিংহ শহর রাখতেছে, তার এটা লাগবে, তার ওইটা লাগবে, স্বর্ণের চেন লাগবে, এরপরে তার কানের দুল লাগবে, এবং তার এটা লাগবে, তার ওইটা লাগবে, মানে তার প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকার শপিং লাগবে। সোজা কথা যেটা, ওই কোনো ময়মনসিংহ থেকে শপিং করবে না, ও ঢাকায় যাবে, বড় বড় মার্কেট থেকে শপিং করবে, ওইখান থেকে ওর মানে মজা মাস্তি করবে, ঘুরবে। মানে ওরে আমি কোনোভাবে আর বন্দি করে রাখতে পারতেছি না, কোথাও আটকাইতে পারতেছি না ভাই। ও তখন একদম ঢানা কাটার মতো, ও তখন উড়ে বেড়াইতেছে। কোনো জায়গায় ওর আমার কোনো নিষেধ মানে না, আমার কোনো কমেন্ট মানে না, আমার কোনো কথাই শোনে না। ওর মতো করে ওর এক উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেছে। ওর প্রতি এরকম দৌড়াদৌড়ি, ঝামেলা হতে হতে একটা পর্যায়ে আমার ব্যবসা বাণিজ্যের 12টা বেজে গেছে। আমার ব্যবসার অনেক ক্ষতি হয়ে গেছে, এবং আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমি সবই হারাইলাম। তখন ধরেন আপনার ওই পর্যায়ে এসে আমার মোটামুটি আর কিছুই রইল না, সব হারাইলাম। তা এরই মাঝে আমি যখন আমার মেয়েটারে দেখতে যেতাম আমার শ্বশুর বাড়িতে, তখন আমার ওয়াইফের সঙ্গে আমার কথা হইতো, মালার সঙ্গে কথা হইতো, এবং মালা আমারে দেখলে কথা বলতো। যেহেতু আমার আগের ওয়াইফ, ওর সঙ্গে আমি প্রথম বিয়ে হয়েছে, আমার সঙ্গে কথা বলতো, মেয়েরে কোলে নিতাম, মেয়েরা আদর করতাম। এই ঘটনাগুলো ঘটতে ঘটতে একটা সময় রানী তখন বিষয়টা জেনে যায় যে আমি মালার কাছে যাই, বলতে আমার মেয়ে দেখতে যাই। এই রানী আমার উপরে খেপে যায়, তুমি মেয়ের কাছে কেন চাও?
তুমি ওই ওই তোমার আগের বউয়ের কাছে কেন যাও, তাকে তালাক দিয়ে দিছো, তার কাছে যাচ্ছ কেন? আমি বললাম যে আরে দেখো আমি তালাক দিয়ে দিছি, এরপরে আমার মেয়ের দেখতে আমি যাবো না, তো আমি মেয়ের আমার কাছে নিয়ে আসি, তাহলে আমার ওখানে যাবো না। না, ওর কথা হচ্ছে আমি মেয়ের এখানে আনতেও পারবো না, আবার মেয়ে দেখতে যাইতেও পারবো না। এই নিয়ে মনে করেন ওর সঙ্গে আমার ঝগড়া ঝাঁটে ঝামেলা। তা এরকম করতে করতে একদিন রাতের বেলায় আমার মেয়েটার জন্য খুব মন খারাপ লাগতেছে ভাই, মানে কেন যেন খুব পরাণ পড়তেছে। তা মেয়েটার জন্য আমাদের ওই বাজারের এখানে একটা মেলা হয়েছিল, মেলা, তো ওইখান থেকে মেয়েটার জন্য কিছু জিনিস কিনছে কি না। আমি ওরে বলতেছি যে রানীরে বলতেছি, রানী আমি আসবো রাতে, তুমি ঘুমাইও না। এই কথা বলেই তখন আমি কি করলাম, এই মেলার জিনিসগুলো আমার মেয়েরে দেখার জন্য আমার শ্বশুর বাড়িতে মানে মালাদের বাড়িতে গেছি। যাওয়ার পরে আমি আমার মেয়ের খেলনাগুলো দিয়ে চলে আসবো, এই সময় শুরু হয়েছে বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি। আমি কিন্তু আবার চুরি করে যাইতাম, মালার বাবা মা কিন্তু জানতো না যে আমি আসছি, বা ওনারা কিন্তু আমার দেখলে মেরে ফেলবে। মালা কিন্তু আমার চুরি করে ঘরে ঢুকাইতো। এখন মালা বলতেছে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির দিনে আপনি যায়েন না, আজকে রাতে থাইকে যান। আমি বললাম যে আরে বৃষ্টির দিনে আমি না গেলে তো আরেক ঝামেলা, ঝামেলা তো শেষ থাকবে না, এবং এই রানী তো আরও অনেক ঝামেলা করে বসবে, আমি তো না। ও আমারে বলে না আপনি আজকে রাতে থাইকে যান, যাই না, আসলে বাইরে প্রচুর বৃষ্টি। তখন আমি রানীরে ফোন দিয়ে বললাম যে রানী দেখো বাইরে তো অনেক বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি দিয়ে তো আমি যেতে পারতেছি না, এখন আমি তো যেতে পারবো না। ও আমারে বলে কেন পারবা না, তুমি কই? আমি বললাম আমি দোকানে। তো দোকানে বলাতেও আমারে বলো ও আচ্ছা দোকানে, আমি বললাম হ্যাঁ দোকানে। তো এটা বলার পরে ও তখন ফোনটা কেটে দিয়ে ও রাতের বেলা আমাকে আবার ফোন দিচ্ছে, এই তুমি কই আসো, এই তুমি কই আসো, সত্যি করে বলো আমি দোকানে আসবো, আমি দোকানে আসতেছি, আমি সিএনজি নিতে আসছি, আমি দোকানে আসতেছি, তুমি দোকানে থাকলে দোকান থেকে বেরো। এই রাতের বেলায় তো আমি আর বেরো হইতে পারবো না, কারণ মালার বাবা একটা কাজ করতো কি, উনি যখন ঘুমাইতো তখন উনি ওদের যে মেইন গেটটা ছিল, মেইন গেটে তালা মেরে দিত, মেইন গেটে তালা মেরে চাবি নিয়ে উনি ঘুমাইতো। তো এখন তো আর মালা ওই মেইন গেট খুলতে পারবে না, আমার বেরো করতে পারবে না, চাবি ছাড়া তো আমি বেরোইতে পারবো না। আরও আমারে বলতেছে আমি আসতেছি, আমি আসতেছি এই কথা বলে ও সম্ভবত আমার দোকানের একটা ছেলে আছে হারুন নাম, আমি ওরে ফোন দিছিলাম পরে যে হারুন তোর ভাবি কি তোরে ফোন দিছে? বলে হ্যাঁ ছোটো ভাবি তো ফোন দিছে, ফোন দিয়া বলছে আমি কই, আমি বলছি আমি বাড়িতে। বলে তো আপনার কথা জিজ্ঞেস, আমি বলে আপনি তো মেলা থেকে কিছু জিনিস কিনছেন, কিনে এগুলো নিয়ে কই জানি গেছেন। আমি তখন বললাম আরে হারামজাদা তুই করলি কি, আরে তুই করলি কি, তুই এটা বললি কেন? ও বলে ভাই আমি তো আর জানি না এটা ঘটনা কি, আমি বলে দিছি। পরে আমি নাম্বার বন্ধ করে দিছি, কারণ ও তো ফোনের উপর ফোন দিতেছে, আমি নাম্বার বন্ধ করে দিছি। নাম্বার বন্ধ করে দেওয়ার পর আমি সকাল 8টা বাজে নাম্বার খুলছি, খুলে দেখলাম যে ওর কোনো আর কল টল নাই। আমি আস্তে দোকানের সামনে গেলাম, দেখলাম যে দোকানের সামনে ও নাই। তো দোকানের সামনে যখন নাই আমি চিন্তা করছি তাহলে ও বাসায় চলে গেছে। আমি হারুনডে ডাইকে হারুনডে একটা থাপ্পড় দিয়ে বললাম বেটা আজকের পর থেকে আমার ওয়াইফের সঙ্গে কোনো কথা বললে আমার অনুমতি ছাড়া বলিস না। তো এরপরে আমি তখন কিন্তু সত্যি কথা ভাই আমি মালার সঙ্গে কোনো সম্পর্কে জড়াই নেই, আমি মালার রুমেই ছিলাম, কিন্তু আমাদের মাঝে কোনো সম্পর্ক হয়নি। এরপর আমি তখন বাসায় গেছি, বাসায় গিয়ে দেখি যে ও আমার সঙ্গে খুব ভালো, মানে রানী আমার সঙ্গে খুব ভালো। আমি গেছি সকালবেলা আমার নাস্তা দিছে, আপনার পরোটা বানাই দিছে, সবজি দিছে, বললো খাও। তা আমি খাইতেছি আর ও পাশে বসে আছে, আমারে বলে কই গেছিলা কালকে রাতে, আমারে বলে। আমি বললাম দেখো তোমার কাছে মিথ্যা কি বলবো, আমি আব্বা আম্মাকে দেখতে গেছিলাম। তো ও আমারে বলে তোমার আব্বা আম্মাকে দেখতে গেছে? আমি বললাম হ্যাঁ। তো ভাই আমি কিন্তু এটাও জানি না যে ও দোকান থেকে আমার আব্বা আম্মার বাড়িতেও গেছে, মানে আমাদের গ্রামের বাড়িতেও গেছে, বাড়িতে যাও দেখছি আমি বাড়িতে নাই। পরে বলে রাতে কোথায় ছিলে? আমি বললাম যে রাতে আব্বা আম্মার সঙ্গেই ছিলাম, তুমি তো শুনলে রাগ করবা, তুমি তো আমারে বলছো আব্বা আমার বাড়িতে যাইতে পারবো না, তো এই জন্য আমি আর তোমারে বলি নাই। তো এরই মাঝে ওর সঙ্গে আমার কথা হলো, কথা হওয়ার পরে ও বলো আচ্ছা ঠিক আছে, তাহলে ওইখানে থাকলে তুমি আমারে বলতা, আমি জানো তুমি তো শুনলে রাগ করবা। বলো আচ্ছা ঠিক আছে। তো খাওয়া দাওয়া করছি, পরে বলে দোকানে যাইবা না? আমি বললাম যে না দোকানে যাবো না, শরীরটা একটু খারাপ লাগতেছে, আমি একটু ঘুমাবো। বলে আচ্ছা ঠিক আছে ঘুমাও। ওর কথা মতো আমি তখন এই খাটের উপরে তখন শুইলাম, একটু ঘুম আসছে। এই ঘুমটা আসছে মোটামুটি একটু তন্দ্রায় গেছি, ওই সময়ের ভিতরে এই ঘটনা মানে যা ঘটনা তা ঘটাই দিল। আমার পুরো খাটে তখন রক্ত ভিজে গেছে। আমি তখন চিৎকার দিয়ে উঠছি, ও আমারে বলতেছে তোর এত শখ জাগছে, তোর এত তোর পাওয়ার আমি চিরতরে শেষ করছি, আজকের পর থেকে আর কোনো মেয়ের কাছে যাইতে পারবি না। আমি বলতেছি দেখো আমার হসপিটালে নিয়ে যাও, আমার হসপিটালে নিয়ে যাও, আমার অবস্থা খুব খারাপ, আমি বাঁচবো না। ওই আমার কোনো হসপিটালে নেয়নি। আমি ওরে ধাক্কা দিয়ে তখন কোনো রকমের রাস্তার মধ্যে বাইরে দিছি চিৎকার, তখন রক্ত ভাই রাস্তার মধ্যে পড়তেছে। তো রাস্তার মানুষটা তখন আমার ধুইরে কোনো রকম আমাকে হসপিটালে নিয়ে গেল, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার আব্বা আম্মার তখন খবর দিল। আমার আব্বা আম্মা তখন আসছে, এবং আসার পরে তারা আসছে, এবং পরে শেষে এই আমার মালাও হসপিটাল আমাকে দেখতে আসে, কিন্তু রানীর সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। এবং সেখান থেকে আমার অবস্থা খুব ভয়ানক ছিল, মানে আমি যে বাঁচবো এটা কেউ বলে নাই। সেই থেকে ময়মনসিংহ শহর থেকে আমাকে তখন ঢাকাতে রেফার করা হয়, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আমি ঢাকা মেডিকেলে চলে যাই, এবং ঢাকা মেডিকেল থেকে তখন তারা ওইখানে আমার চিকিৎসা করতেছে। মানে তখন আমার অবস্থা খুব ভয়াবহ, মানে ভয়াবহ বলতে ভয়াবহ।
মানে এইখান থেকেও আমি ঢাকা থেকেও ওভাবে ট্রিটমেন্ট পাচ্ছিলাম না, আমার এটাতে পচন ধরে গেছিলো। মানে প্রথমে ময়মনসিংহে যে ট্রিটমেন্টটা করছিলাম ওই ট্রিটমেন্টটা ভালো হয় নাই, এবং যার কারণে এটাতে পচন ধরে যায়। এবং পচন ধরাতে আমি ঢাকাতে যাওয়ার পরও সেখান থেকেও আমি ওভাবেই আপনার কোনো কিছু করতে পারি নাই। সে জায়গা থেকে আমার ঢাকা থেকে তখন আমাকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়। টাকা কিন্তু যাইতে আছে, তখন কিন্তু ব্যবসা বাণিজ্য মোটামুটি প্রায় আপনার নাই বললেই চলে। মানে ব্যবসা বাণিজ্য কী হইতেছে ওটা তার আমি জানি না। এবার আমি ঢাকায় আমাকে ইন্ডিয়া নিয়ে গেছে। ইন্ডিয়াতে আমি পুরো 3 মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, এবং আমার ওই জায়গাটা মানে পুরো পচে গেছে, আমার পুরো শরীরের অঙ্গটাই পচে গেছে। 3 মাস থাকার পরে একরকম হুইল চেয়ারে বসে আমি তখন আপনার এই ময়মনসিংহে আবারও ফিরে আসি, তবে হুইল চেয়ারে বসে ইন্ডিয়া থেকে হুইল চেয়ারে বসে ফিরে আসি। এবং আসার পরে যেটা দেখা গেল যে আমার ওই যে দোকানে যে ছেলেটা ছিল হারুন, যারা আমি থাপ্পড় মারছিলাম, ওই আমার সব বিক্রি করে পালাইছে। মানে দোকানপাট যা ছিল সব বিক্রি করছে, আমার লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়েও পালাইছে। কই গেছে ওইটা আমি জানি না, ওরে আমি আর খুঁজেও পাই নাই। এবং এরই মাঝে রানীরও কোনো সন্ধান পাই নাই, মানে রানীও যে কোথায় চলে গেছে আমি সেটাও জানি না। এই জায়গা থেকে তখন আমার আর কোনো কিছুই নেই, আমার ঋণ টিন কিছু ছিল, কারণ রানী থাকা অবস্থা আমি প্রচুর ঋণ করছিলাম। ঋণের টাকা মানুষে দিতে পারি না, আবার আমার চিকিৎসার জন্য বহু টাকা ঋণ হয়ে গেছে। শেষ পর্যন্ত বাজারে যে দোকানটা আমার নামে ছিল, মানে দোকানটাই পরে বিক্রি করে দিই, মানে জায়গাটা আর কি, মাটিটা বিক্রি করে মানুষের ঋণ ফিন দিলাম এবং চিকিৎসার টাকা দিলাম। তখন আমি পুরো শূন্য, মানে একেবারে ওই যে প্রথমে ঝালমুড়ি বিক্রি করতাম বটগাছের নিচে দাঁড়ায়া, অবস্থান আবার সেখানে গিয়ে দাঁড়াইল। তো তখন প্রচুর অভাব, মানে এতটাই অভাব যে আপনাকে আমি বলে বুঝাতে পারবো না, মানে বলার কোনো কিছুই নাই। এর মাঝে মাঝে মালা তখন গোপনে আমার বাড়িতে আসতো, আইসা আমার খাবার দাবার দিত, টাকা পয়সা দেওয়া যাইতো। এগুলো মালার বাবা কীভাবে জানতে পারছে, এবং জানতে পারার পরে মালার বাবা মালার সঙ্গে ডিরেক্টলি কথা বলা বন্ধ করে দিচ্ছে এবং মালাকে ঘরের মধ্যে আটকায় ফেলছে। তো এই মালাই শুধু আমাদেরকে টাকা ঢুকে দিত, মালার টাকা আমার পরিবার চলতো। তখন আমার ভাইও পোল্ট্রি নেয়, আমার যেমন ছোটো ভাই ছিল, আমার ছোটো ভাইও ও তখন বিয়ে শাদী করে আলাদা বউ নিয়ে থাকে, আমাদের পরিবারে কোনো টাকা ঢুকে দেন ওরা, আমরা পড়াশোনায় ইঞ্জিনিয়ার বানাইছে ওরে, সরকারি চাকরি করি, তখন টাকা ঢুকে দেয় না। আর আমার যে বোনগুলো ছিল এরাও ওগমতো করে স্বার্থপর হয়ে গেছে। তখন আব্বা আম্মা এবং পরিবারে দাদি আছে, এদের পুরো দায়িত্ব তখন আমার উপরে। এই মালা আসতো যাইতো আর এই মাঝে মালার বাবা মালারে আপনার একদিন খুবভাবে মারছে। মারার পরে মালা তখন ডিরেক্টলি আমার বাড়িতে চলে আসছে। আসার পরে মালা তখন বলতেছে যে এভাবে হতে পারে না, এবং মালার বাবা বলছে যে তুই কি আমার সঙ্গে যাবি নাকি? ও বলছে যে না, আমি যেহেতু উনি আমাকে আবারও বউ হিসেবে মেনে নিচ্ছে, আমি ওনার সঙ্গে থাকবো। পরে মালার বাবা মালার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে যে তুই আর কোনোদিন আমার বাড়িতে আসবি না, তখন চলে গেছে। তো দেখলাম যে আসলে পরিবার চলে না। পরে মালা আমারে বললো যে চলো আমরা ঢাকার দিকে চলে যাই। মালার এক পরিচিত আত্মীয়র মাধ্যমে পরে আমরা ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে তার আত্মীয়র বাসায় কয়েকদিন থাকি। সেখান থেকে মালা তখন একটা গার্মেন্টসে চাকরি নেয়, একটা বাসা ভাড়া করে। আমি আর আমার মেয়ে তখন বাসায় থাকতাম, মালা তখন গার্মেন্টসে কাজে যাইতো। প্রতি মাসেই মনে করেন আমার ওষুধ খরচের জন্য অনেক টাকা যাইতো। তো ওষুধ খরচের মানে ও দিতে পারতো না, গার্মেন্টসে চাকরি করে কয় টাকায় বা পাইতো, ওর ঘর থেকে যখন টাকা চুরি করতো তখন কিন্তু হইতো। তো আমি শেষ পর্যন্ত আপনার ভিক্ষার আশ্রয় নিয়েছি, আমি ভিক্ষা করতাম এবং বিভিন্ন জায়গায় মেয়েটারে নিয়ে ভিক্ষা করতাম। তো মালার খারাপ লাগতো, আমি যে ভিক্ষা করতাম ওর কাছে খারাপ লাগে, কারণ আমার মেডিসিন মানে আমি যদি মানে ধরুন মেডিসিন বন্ধ করি তাহলে আমি পা নাড়াইতে পারি না। মেডিসিন আজকে খাই না তো কালকে আমি পা নাড়াইতে পারবো না, মানে আমার পা বসে যায়। মানে মেডিসিন আমাকে টোটালি খাওয়াই লাগতেছে, মানে যতদিন বাঁচবো ততদিন মেডিসিন খাইতেই হবে, নাহলে আমার শরীরে শারীরিক সমস্যা দেখা দেয়। তো ভাই এই মুহূর্ত পর্যন্ত একইভাবে মেয়েটারে নিয়ে রাস্তায় ভিক্ষা করি। মালারে অনেকবার বলছিলাম যে তুমি তোমার আব্বার কাছে চলে যাও, তোমার পরিবারের কাছে চলে যাও, তুমি আমার সঙ্গে থাইকে নিজে কষ্ট পাইও না, তোমার আব্বার কাছে তুমি চলে যাও, তোমার আব্বার কাছে তুমি ভালো থাকবে। কিন্তু ও আসলে ওর বাবার কাছে যাবে না, ও যায়ও নাই। আমার আর কোনো সন্তানাদি তো আর চিন্তাই করা যায় না। এখন যে অবস্থার মধ্যে আছি সেই অবস্থার মধ্যেও আসলে আপনাকে কী বলবো, রাস্তাঘাটে ভিক্ষা করি, তার পাশাপাশি রাতের বেলায় আসলে আমরা স্বামী স্ত্রী মিলে আপনার গল্পগুলো শুনিয়ে ভালো লাগে। তবে একটা দুঃখের কথা বলি ভাই, রাগ করবেন না, আপনি ইদানিং ধরে অনেক ভৌতিক গল্প দেন, আমরা ভৌতিক গল্পগুলো শুনতে পছন্দ করি না। এরকম আমার জীবনের গল্পের মতো অনেক জীবনের গল্প আছে, সেই গল্পগুলো দিবেন। আর যদি ভৌতিক গল্প দেন একটু কম দিয়েন। আমি আর আমার ওয়াইফ আপনার গল্পগুলো শুনি, আমরা গরিব মানুষ এবং আমার ওয়াইফ এখনও গার্মেন্টসে চাকরি করে, আমি এখনও ভিক্ষাই করি, আমার মেয়েটাও ভিক্ষাই করে। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ ধৈর্য ধারণ করে এই পর্যন্ত আমার সঙ্গে থেকে মোহাম্মদ হাসান আলীর গল্পটা শোনার জন্য। কে ছিল এই হাসান আলী?
ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার হতদরিদ্র পরিবারের দালালের সন্তান হাসান আলী একটা সময় বটগাছের নিচে ঝালমুড়ি বিক্রি করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেখান থেকেই তিনি হয়েছেন শিল্পপতি। সেই থেকে আজকে তিনি রাজধানী ঢাকার এক ভিক্ষুক। হে মানুষ, কিসের এত অহংকার করছো? সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। আমি অবাক হয়ে একটা কথা বলি, আমাদের এই সমাজে তথা আমাদের এই দেশে কিছু মানুষ আছে ভাই, সকাল থেকে রাত অবধি শুধু টাকার পিছনে দৌড়ায়, শুধু কেরিয়ারের পিছনে দৌড়ায়। আমার এত টাকা লাগবে, আমার এত কেরিয়ার লাগবে, আমার এই লাগবে, আমার সেই লাগবে। আই এম সারপ্রাইজ। নামাজটাও ঠিক মতো পড়ে না, শুধু টাকা লাগবে। শরীরে যদি একটা ছোট বিচি উঠে না, একটা ছোট্ট বিচি, ওই বিচিটা ট্রিটমেন্ট করার মতো টাকাই সারা দুনিয়া বিক্রি করলেও হবে না যদি আল্লাহ না চায়। সুতরাং নামাজ পড়েন, শুধু টাকার পিছনে ছুটবেন না। আর আমিও আল্লাহকে সবসময় বলেছি, আল্লাহ এত বেশি টাকা আমাকে দিও না যে টাকা আমাকে মানুষ থেকে পশু বানিয়ে দেবে। তুমি যতটুকু দিচ্ছ আলহামদুলিল্লাহ। ঠিক সত্যি কথা, হাসান আলী ভাই গল্পের মাধ্যমে উনি মধ্যে একটা কথা বলেছিল যে দুনিয়াতে মানুষ সব কিছুর গরম সহ্য করতে পারলেও টাকার গরম সহ্য করতে পারে না। টাকা একজন ঝালমুড়ি বিক্রেতা, ধার্মিক 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলেকে আজ রাজধানী ঢাকার ভিক্ষুক বানিয়ে দিল। এই গল্পটা শুধু একটা গল্পই নয়, এটা একটা শিক্ষাও বটে। এবং গল্প আপনার কাছে কেমন লেগেছে, গল্প নিয়ে ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।